আসসালামু আলাইকুম। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সিবিএস মিড টার্ম মেডিসিন পোস্ট রিটেন ওস্কি ব্যাচ জুন 2026-এর। আশা করি সবাই রিটেন পরীক্ষা ভালোই দিয়েছেন। 2 দিনের বিশাল হ্যাকটিক রিটেন পরীক্ষা, এসবিএ প্রথম দিন এবং দ্বিতীয় দিন রিটেন পরীক্ষা। আশা করি প্রত্যেকেই নিজের জায়গা থেকে কোশ্চেনের মেরিট অনুযায়ী ভালো করে পরীক্ষা দিয়েছেন। এখন হচ্ছে যে যেই মানে পরবর্তী যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেটার জন্য কিভাবে আমরা প্রস্তুতি নিব এবং হচ্ছে যে আদ্যপান্ত আমরা এই পরীক্ষা রিলেটেড যে বিষয়গুলো আমাদের জানার রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের পোস্ট গ্রাজুয়েশন ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাজিয়েছি। এখানে আপনি একই সাথে মানে বিগত সময়ে যারা যিনি পরীক্ষা দিয়েছেন বা যিনি আমাদের এই ব্যাচের সাথে যুক্ত ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ওনার এক্সপিরিয়েন্স শুনতে পাবেন। আমাদের অভিজ্ঞ মেন্টর বিন্দু আপনাদেরকে পরীক্ষার যে ধাপ সমূহ কিভাবে আপনি মানে কি কি পরীক্ষায় আপনি ভুল করতে পারেন, কি ভুলের জন্য আপনার পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করবে। এবং স্পেশালি আজ এবার হচ্ছে যে 2 দিনই পরীক্ষা হবে, ক্লিনিক্যাল পরীক্ষাটা। আহ, একদিন হচ্ছে ক্লিনিক্যাল, একদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই বিষয়গুলো ওভারঅল আলোচনা করা হবে এবং টোটাল এফসিপিএস মিড টার্ম মেডিসিন ওস্কি পরীক্ষা পাশ করে আসতে যে যে জায়গাগুলোতে আপনি অবস্টাকল ফেস করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের এই প্রোগ্রামে আমাদের কথা বলবেন আমাদের সম্মানিত মেন্টরবৃন্দ। আমাদের সাথে আছেন ডাক্তার ফারজানা আফরোজ। আপু আপু হচ্ছে যে ওনার গত সেশনে উনি এফসিপিএস মিড টার্ম পাশ করেছেন। উনি ওনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলবেন। উনি আমাদের মেডিসিন মিড টার্ম পোস্ট রোজকি ব্যাচে ছিলেন। উনি বর্তমানে কর্মরত আছেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ইউমিউতে এফসিপি মেটাবলিজম ডিপার্টমেন্টে। আরো সাথে আছেন আমাদের দুজন অভিজ্ঞ মেন্টর এন্ড স্পিকার আজকে, ডাক্তার এ কাহক ভাই, তিনি এফসিপিএস মিড টার্ম ফাইনাল পার্টে আছেন এবং আমাদের এফসিপিএস ফাইনাল পার্ট পরীক্ষার্থী এমআরসিবি পেসেস ক্যান্ডিডেট। শুরুতেই সময় ক্ষেপণ না করে আমরা আজকের শুনতে পেলে তার পাঠ কন্টিনিউ করতে পারেন। হ্যালো। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যালো, করতে পারেন। কি আমার কথা? হ্যালো। ভাই একটু কেটে কেটে আসতেছে ভাই। স্যার আপনার কথা শুনতে পাচ্ছে, ডক্টর সুদর্শন চৌধুরী স্যার শুনতে পাচ্ছেন। আচ্ছা, সরি আমি আসলে মানে আপনাদেরকে কংগ্রেচুলেট করে ফেলি আগে থেকেই, দ্যাট আপনারা অনেক বড় একটা ধাক্কা পার করে আসছেন। ইতিমধ্যে আপনারা পরীক্ষা রিটেন এবং এসবিএ দেওয়া শেষ। So, আমার প্রথম যেটা সাজেশন, যা পরীক্ষা দিচ্ছেন ভুলে যান। এই মুহূর্তে আর ওই পরীক্ষার কোনো ইম্পর্টেন্স নাই। আর এই মুহূর্তে যেহেতু ওই পরীক্ষার কোনো ইম্পর্টেন্স নাই, সেটা নিয়ে সময় ক্ষেপণ করার দ্বিতীয় স্টেপ যেটা আছে, সেটা হচ্ছে আমাদের অসপি অ্যান্ড অসকি এক্সামিনেশন। আমরা যখন পরীক্ষা দিতাম এর আগে, অবশ্যই অসপি এবং অসকি এক্সামিনেশন যখন দিতাম তখন আমাদের একটা অনেক বড় ধাক্কা থাকতো, কারণ আমাদের সময় কম থাকতো এবং সেই অনুযায়ী আমাদের পড়াটা অনেক বেশি থাকতো। তো এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ক্লিনিক্যাল, মানে অসকি এবং অসপি দুইটা আলাদাভাবে পরীক্ষা দিতে পারতেছেন। একই সাথে আপনারা আজকে যদি আমরা 16 তারিখ হিসাব করি, আপনাদের পরীক্ষা 25 তারিখ, তার মানে অ্যাটলিস্ট একটা সপ্তাহ আপনারা সম্পূর্ণ পরীক্ষার ওরিয়েন্টেড পড়ালেখা করার সুযোগ পাচ্ছেন। এই জিনিসটার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, আপনাদের রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত পরীক্ষা নিয়ে কোনো চিন্তা করা যাবে না। আপনার রিটেন কেমন হয়েছে, এসবিএ কেমন হয়েছে, যা হয়েছে হয়ে গেছে। আপনার থেকে এতটুকু কনফিডেন্স থাকতে হবে যেটা আমরা পরীক্ষা দিছি এবং আমরা পরীক্ষাটা পাশ করে ফেলবো। এর পরবর্তী ধাপের মধ্যে আপনারা যারা অলরেডি আমাদেরকে আজকে পরীক্ষা দিয়ে এত কষ্ট করে এসে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। কারণ এই জিনিসটা আপনাদের ডেডিকেশনটা প্রমাণ করে। আপনারা যারা পোস্ট রিটেন অসপি ব্যাচে আসতেছেন, সবার কাছে শুধু একটাই অনুরোধ থাকবে, ডান হোক বাম হোক কন্টিনিউয়াসলি আপনারা এই আগামী 10টা দিন ডিউটি বাদ দেন। বাকি অন্যান্য যত কিছু আছে সবকিছুই বাদ দিয়ে আপনারা শুধুমাত্র পড়ালেখাটা নিয়ে ফোকাস করেন, অসপি অ্যান্ড অসপি।
আপনাদের পরীক্ষার ওরিয়েন্টেশন আপনারা সবাই জানেন, আপনাদের প্রত্যেকটা ক্লাসেই বলা হয়েছে দ্যাট দুইটা এক্সরে থাকবে, দুইটা ইসিজি থাকবে, একটা ডাটা ইন্টারপ্রিটেশন থাকবে, একটা পিক্টোরিয়াল থাকবে, একটা সিটি স্ক্যান এমআরআই থাকবে, একটা লং কোয়েশ্চেন থাকবে, একটা প্রসিডিউর থাকবে, আপনারা সবই জানেন। এখন শুধুমাত্র একটা জিনিসই আপনাদের করার আছে এটার বাইরে, সেটা হচ্ছে আমাদের পরীক্ষার প্রিপারেশনটা গুছিয়ে নেওয়া। আমাদের জেনেসিস আপনাকে কি সাহায্য করবে? আপনাদের জন্য অস্পির যতগুলা রিভিশন আছে আমরা সবগুলা করায় দিব। আপনার দিক থেকে আপনার কি করার থাকবে? আপনার শুধু একটা জিনিসই করার থাকবে, সেটা হচ্ছে আমাদেরকে সময় দেয়া। আমরা যতক্ষণ যেই সময় যেই মেন্টর যতটুকু সময় দিবে আপনারা অতটুকু সময় নিয়ে আপনারা ক্লাসগুলো সবসময় করবেন। এবং ক্লাসের পরবর্তীতে আমি এতটুকু বলে দিতে পারছি, এখানের মধ্যে আমাদের মামুন ভাই আছেন, আমি এখানের মধ্যে আপনাকে বলে দিচ্ছি, এবং আমাদের এখানে কামরুল ভাইরা সবাই আছেন, ওনাদের সবার সামনে আমি কথাটা বলতেছি, আপনারা যতক্ষণ যেভাবে যেমন করে চান আপনারা জেনেসিসে সময় দিতে পারবেন। আপনাদের পড়ার জায়গার অভাব যদি হয় তাহলে সেক্ষেত্রে জেনেসিস আপনাদের জন্য দিনে রাতে খোলা আছে, আপনাদের জন্য এটা কোনো সমস্যাই না। এর আগের ব্যাচেও যারা ছিল তারা সবাই, আপনারা নিজেরা নিজেরা একসাথে গ্রুপ করেন, একসাথে গ্রুপ করে আপনারা একদিন অস্পি পড়েন, একদিন এক্সামিনেশন দেখেন। জেনেসিসের দরজা আগামী আপনার পরীক্ষার আগ পর্যন্ত যেন খোলা রাখে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এতটুকু পর্যন্ত আমি বলছি। আপনাদেরকে যদি এই জিনিস নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা ফেস করতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, কামরুল ভাইকে ফোন দিবেন, রায়ান ভাই আছে ফোন দিবেন, মামুন ভাই আছে, আমি এখানে সবার সামনে বলতেছি। বাট আগামী 10টা দিন আপনাদের জন্য সবচাইতে ক্রিটিক্যাল। পড়ার প্রিপারেশন কিভাবে নেবেন সবগুলা মেন্টররা আপনাদেরকে অলরেডি বলছে, এবং আপনারা কন্টিনিউয়াসলি সেই পড়ার প্রিপারেশনে নেবেন। আপনাদের এখানে ক্লাসগুলো নিয়মিত করতে হবে। আপনার প্রিপারেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি স্পেসিফিক্যালি কোয়েশ্চেন আনসার করাটা। আর স্পেসিফিক্যালি কোয়েশ্চেন আনসার করার জন্য আপনাদের যেগুলো শর্টকাট টিপস এন্ড ট্রিক্স টেকনিক যা আছে, আপনারা যেহেতু রিটেন পরীক্ষা দিচ্ছেন আপনাদের নলেজ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। দ্বিতীয় জিনিস, যারা রিটেন পাস করে ফেলবে তারা অবশ্যই বেসলাইন নলেজ আছে, এই নলেজটাকেই আপনাকে জাস্ট ইমপ্লিমেন্টেশন করতে হবে। অলরেডি যারা আগে থেকে আমাদের অস্পি ব্যাচে ভর্তি ছিলেন তারা অলরেডি জানেন ক্লাসগুলো কিরকম হয়, কিন্তু যারা পোস্ট রিটেন অস্পি ব্যাচে আসেন জাস্ট একটু মাথায় রাখবেন শিডিউলটা একটু হেক্টিক হলো আপনার জন্য। এই 10 দিন আপনাকে অতটুকু অবসর সময় দেওয়া হবে না যেটা আপনি ঘর সামলাবেন অথবা আপনি ডিউটি সামলাবেন। শুধু 10টা দিন কাজ করেন, আপনি আগামী 3টা বছর আরামে কাটাতে পারবেন। এটা ওই বাবা মায়ের বলা এসএসসি এইচএসসি পরীক্ষার পরে আর পড়ালেখা করতে হবে না ওরকম কথা না, কথাটা বাস্তবিক সত্যি। কারণ আপনারা যারা মেডিসিনে পড়ালেখা করতেছেন তাদের এই পরীক্ষাটার পরে আগামী 3 বছর পর্যন্ত ওরকম আর পড়ালেখা করার জায়গা নেই। তো আপনারা দয়া করে আমার এই একটা সাজেশন শুনবেন। ইতিমধ্যে আপনারা পরিচিত, যদি নিজের গ্রুপ না থাকে তাহলে আমাদের অফলাইন ক্লাসগুলোতে আসেন, রেগুলার আসেন, ক্লাস করেন। একটা ক্লাস আর আরেকটা ক্লাসের গ্যাপে আপনার ক্লাস 3টা থেকে হলে আপনি 2টা বাজে আসেন, একসাথে এসে পড়ালেখা করেন। আপনি 1টা বাজে আসেন, আপনার ডিউটি করার কোনো প্রয়োজন নাই এখন এই মুহূর্তে। আপনাদেরকে ছুটি না দিলে আপনারা ছুটি যেখানে দিচ্ছে না সেখানে আপনারা গ্রুপ করেন। বাট আমি বারবার একটা কথা বলবো, এখানে নলেজ, এখানে ট্যালেন্টের কোনো দাম নেই, এখানে যেটার দাম আছে সেটা হচ্ছে অধ্যাবসায়ের দাম। আপনি যত সময় দিবেন আপনার অস্ট্রিয়ান অস্কি তত তাড়াতাড়ি ক্লিয়ার হবে। ক্লিনিক্যাল ক্লাসের জন্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অলরেডি অনেকবার দেখানো হয়েছে লং ব্যাচ রেগুলার ব্যাচে, এবং সবগুলো আমরা আবার দেখাবো। এই জিনিসটি আপনাদের টেনশন করার কিছু নেই। আপনাদের এখানে অস্পি মক গুলো আপনারা রেগুলার অ্যাটেন্ড করেন। আমার শুধু একটাই রিকোয়েস্ট, যাদের পসিবল তারা সবাই অফলাইনে এসে ক্লাস করবেন। অন্য কোনো কিছুকে প্রায়োরিটি দেওয়ার সময় নাই এখন এই মুহূর্তে। আমি অনেকবার একই কথা বারবার রিপিট করতেছি যেন মাথার মধ্যে ঢুকে। জাস্ট 3টা কথা মাথায় রাখবেন, একটা গ্রুপ করবেন যারা ডেইলি আপনারা কোয়েশ্চেন সলভ করবেন, এবং প্রত্যেকদিন এক্সামিনেশন প্র্যাকটিস করবেন, কোনো ক্লাস মিস দিবেন না। এই 4টা কাজ করবেন, আপনাদের পরীক্ষা যদি পাস না হয় আপনারা আমার সাথে এসে কথা বলবেন। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো করবেন। আমি কথা লম্বা করতে চাইতেছি না, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমি আপাতত তাইলে আমার কথা শেষ করতেছি। আর ইতিমধ্যে তো ইনশাল্লাহ কালকে থেকে আপনাদের সাথে আমাদের রেগুলার ইন্টারভেলে দেখা হবে। তো যারা মেন্টর আছে সবাই খুব হেল্পফুল, সবাইকেই যে কোনো সময় আপনারা ইনশাল্লাহ জয়েন করতে পারবেন এবং সবার সাথে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন। এখানে অনেক পরিচিত মুখ আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে যারা আছে। তো আশা করবো আপনারা সবাই মিলে ইনশাল্লাহ আমাদেরকে একটা সুসংবাদ দিবেন ইনশাল্লাহ এই আগামী 25 তারিখের দিকে, 25-26 তারিখের দিকে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। রাকিব ভাইয়া ভাই শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে? আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি, জি হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি 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 ভাই। না ভাই, ভাই আপনাকে মানে আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ আলোচনা
কথাগুলো আমার সাথে শেয়ার করার জন্য। ক্লাস হবে, আমার ভাইয়ের সাথে সবার দেখা হবে ধন্যবাদ। আশা করি। দেখিয়েছি আমাদের হচ্ছে যে ইনশাল্লাহ। পোস্ট রিটেন ওসিবিএস এর ক্লাস শিডিউলটা কিভাবে সাজানো হয়েছে, এবং হচ্ছে যে আমাদের আজকের যে যে ক্লাসগুলো কি মানে মেন্টরদের যে এই পরিচিতি, বিশেষ করে আমাদের যে মাস্টার ক্লাসগুলো হয়, আমাদের যদি এক নজরে আমাদের জেনেসিস এর এই পোস্ট রিটেন ওসকিবেস এর যে শিডিউলটা যেভাবে সাজানো হয়েছে, যদিও দেখে মনে হচ্ছে শিডিউলটা অনেক বেশি হেক্টিক, কিন্তু বিলিভ ইট অর নট, আপনি যদি আমাদের সেন্টারে এসে লেগে থাকেন, ভাই যেটা বললো, আমরা এই কয়দিন, 10 দিন বা 8 দিন বা 12 দিন, যে কয়দিন আপনি সময় পান, রেজাল্টের আগ পর্যন্ত বলেন, পরীক্ষার আগ পর্যন্ত বলেন, আপনি পুরো সময়টা হচ্ছে জেনেসিস দেওয়ার চেষ্টা করবেন। আপনি নিজে একা পড়ে বাসায় কখনো হচ্ছে যে এই মানে এই শিডিউল বা এই ভাল্ক অফ সিলেবাসটা আপনি কখনোই শেষ করতে পারবেন না। সেজন্য হচ্ছে যে আপনি এখানে উপস্থিত থাকবেন, পুরো সিলেবাসটা কভার করে দেওয়ার দায়িত্ব জেনেসিসের মেন্টরদের, এবং আপনি গ্রুপ করে নেবেন আপনার মতো করে। হয়তোবা আপনার পরিচিত থাকবে না, এখানে আপনি স্টাডি করতে আসলে আপনার পরিচিত অটোমেটিকলি হয়ে যাবে। আহ, এই পর্যায়ে আমি অনুরোধ করব ডাক্তার কামরুল হক ভাইকে, ভাইয়ের আহ, মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য। আহ, ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে ডক্টর রাকিব ভাই? জি জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। জি ভাই বলেন। আহ, ধন্যবাদ ডক্টর রাকিব ভাইকে এবং ধন্যবাদ জেনেসিস মিড টার্মকে যে আজকের এই পোস্ট রিটেন অস্কি প্র্যাকটিস বেসে প্রোগ্রামে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ডক্টর এ কে এম কামরুল হক, এসপিএস ফাইনাল পার্ট কার্ডিওলজি। আমি মিড টার্ম কমপ্লিট করেছি গত জানুয়ারি 25-এ। বর্তমানে বিসিএস পোস্টিং এ আছি। মেইনলি আশিক ভাই বলে দিল যে আপনারা আসলে এই বাকি 10টা দিন কিভাবে কাজ করবেন। এটা আপনাকে যেটা বললো যে আপনাকে আসলে সেভাবে রেস্ট করার কিন্তু সময় নেই, ঠিক আছে? এই 10টা দিন আপনাকে অবশ্যই অবশ্যই জেনেসিসকে সময় দিতে হবে। আপনি যদি জেনেসিসকে সময় দিতে পারেন, এই এক্সামিনেশন বলেন, যে ক্লাসগুলো আছে এগুলো যদি আপনি যদি জেনেসিসকে ফলো করে করতে পারেন, তাহলে আশা করি আপনার পাসটা হয়ে যাবে। আর রিটেন পরীক্ষা যেহেতু আজকে শেষ হলো, এটা নিয়ে অনেকে দেখলাম যে গ্রুপে এসবিএ মেলানো ট্রাই করতেছেন। আসলে এই সময় আপনার মেলানোর কোনো প্রয়োজনই নেই। আপনার যেটা করে আসছেন সেটা আপনার এখন মেলানোর পরে ভুল হলেও বরঞ্চ আপনি আরো ব্যাকে চলে যাবেন, কারণ ভুল হলে আপনার আরো পড়াশোনা করার যে একটা ইয়ে আসবে, মোটিভেশনটা কিন্তু চলে আসবে না। তাই আমার মনে হয় যে আপনি পরীক্ষা যাই করছেন করেন, ওটা নিয়ে এখন আর চিন্তা করা দরকার নেই। আপনি জাস্ট ফোকাস রাখেন যে আপনি নেক্সট অস্পিতে ইয়ে করবেন। আর রেজাল্ট তো আশা করি 2-3 দিন হয়তো বা দেখা যায়, যেটা এর আগে বিগত দেখা গেছে যে অস্কির পরীক্ষা 2-3 দিন আগে দিয়ে দেয়। তা রেজাল্ট যাই হোক না কেন, আমার মনে হয় ওই রেজাল্টের জন্য ওয়েট না করে আপনার প্রিপারেশনটা এখন থেকে শুরু করেন। আমি যদি ইন শর্টে যদি বলি, অসপি এবং অস্কি আপনারা অনেকেই জানেন, তারপরেও যারা হয়তো বা জানে না তাদের জ্ঞাতার্থে একটু বলি। আমাদের অসপি স্টেশন সাধারণত 10টা থাকে, ঠিক আছে? মার্ক হচ্ছে প্রত্যেকটাতে 5 মার্ক করে। এবং আপনাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কিন্তু এই অসপির উপরে হবে, ঠিক আছে? মানে আপনার 10টা স্টেশন 5 মার্ক করে, টোটাল 50 মার্কস। এর মধ্যে আপনার পাস করার জন্য 60% যেটা মার্ক হলে সেটা হচ্ছে 30। আর এখানে কিছু কমন আপনার কিন্তু স্টেশন থাকবেই, যেমন ইসিজি, এক্স রে, ঠিক আছে? তারপর আপনার এমআরআই, তারপর আপনার পিক্টোরিয়াল, এগুলো কিন্তু একদম কমন কিছু জিনিস থাকবে। তারপর আপনার কাউন্সিলিং প্রসিডিউর, এগুলো তো আপনার থাকবেই ওই অসপি স্টেশনে। তো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটাতে লেকচার অ্যাড করা আছে আপনাদের অসপি ক্লাসে। প্রত্যেকটা খুব ভালোভাবে অবশ্যই একটু করবেন, ঠিক আছে? মনোযোগ সহকারে। আমার মনে হয় আপনি যদি জেএনসিসি ক্লাসগুলো করেন, ক্লাসগুলো করলে আপনার জন্য এনা, ঠিক আছে? আর অস্কি যদি বলি, অস্কি হচ্ছে আমাদের এখানে 5টা স্টেশন থাকে, প্রত্যেকটা 10 মিনিট করে 10 মার্কস, ঠিক আছে? মানে এখানে টোটাল আমাদের 50 মার্কস। এখানেও আমাদের 60% মার্ক পেতে হয় পাস করার জন্য। মানে আমাদের আপনার টোটাল অস্কি এবং অস্কি মিলে কিন্তু পাস করতে হবে। টোটাল দুইটা মিলে 60 পেলে কিন্তু আপনার পাস। এক্ষেত্রে আমরা আসলে যে জিনিসগুলো আসলে আমাদের ভুল হতে পারে, আমি সেই কয়েকটা জিনিস একটু আলোচনা করব। যেমন আপনার যেটা হয়, যারা হয়তোবা প্রথমবার পরীক্ষা দিতে যাবেন তাদেরকে বলবো যে আপনি দেখবেন যে অস্কিতে আপনাদের পরীক্ষার শুরুতে একটা নাম্বার দিবে, ঠিক আছে? এই নাম্বারটা হচ্ছে আপনার সেদিনকার জন্য রোল, ঠিক আছে? আপনার যে এই রিটেনে যে রোল নাম্বার দিয়ে আপনি পরীক্ষা দিলেন, সেই রোলটা কিন্তু আপনার অস্কিতে থাকবে না। আপনার যে ওখানে একটা কার্ড দিবে, সেই কার্ডে যে নাম্বারটা থাকবে সেটাই। এই নাম্বারটা কিন্তু আপনাকে প্রত্যেকটা স্টেশনেই আপনাকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? যেটা আমরা অনেকে ভুল করে আসি। আপনি যদি ওইখানে না লিখেন তাহলে কিন্তু আপনি ওই স্টেশনে কোনো মার্ক পাবেন না। আবার ধরেন আপনি প্রসিডিউর বা কাউন্সিলিং বা হিস্ট্রি এর স্যারের কাছে আপনি বলতে গেলেন, আপনি যদি ওই চেস্ট কার্ড নাম্বারটা যদি না বলেন, তাহলে কিন্তু স্যাররাও কিন্তু ওইখানে মার্কিং করবে না। এবং স্যাররা কিন্তু অনেক ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রে স্যাররা কিন্তু নিজে থেকে কখনোই বলবে না যে আপনার চেস্ট কার্ড নাম্বার
কত। এখানে আপনাকে নিজে নিজেই বলতে হবে যে স্যার মাই চেস্ট কার্ড নং ইজ এত, ঠিক আছে, 46 বা 47 যেটা হোক না কেন, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কার্ড নাম্বারটা দেয়। এটা আপনাকে মাস্ট, এটা কিন্তু আপনাকে কখনোই ভুল করা যাবে না। এটা ভুল করা মানে আপনার রেজিস্ট্রেশনের নাম্বার একবারে জিরো, ঠিক আছে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে এই জিনিসটা মানে আপনার পরীক্ষার আগের দিন একবারে মনে মনে করবেন যে ঘুমানোর আগেও আপনি মনে করবেন যে আমাকে এই নাম্বারটা লিখতে হবে বা আপনার কার্ড নাম্বার বা প্র্যাকটিস করে রাখবেন। আপনি যখন জেনেসিসে এক্সামিনেশন প্র্যাকটিস করবেন, আপনি যখন নিজেদের গ্রুপ বেঁধে প্র্যাকটিস করবেন, প্রথম কথাটাই আপনার এই কথাটাই হবে যে মাই চেস্ট নাম্বার ইজ এত, ঠিক আছে। মানে এটা আপনার চেস্ট নাম্বার, এটা মানে মুখের মধ্যে আপনার মানে ঠোঁটের আগালের মধ্যে রাখতেই হবে যে আপনার চেস্ট কার্ড নাম্বার এত, এটা বলতেই হবে। এবং প্লাস হচ্ছে অস্পিতে যখন আপনি লিখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চেস্ট কার্ড নাম্বারটা অবশ্যই অবশ্যই লিখতে হবে। আর অসপি যখন আপনার লেখা শেষ হয়ে গেল সেক্ষেত্রে অবশ্যই মনে করে আপনার পাশে একটা বক্স দেওয়া থাকবে, সেই বক্সে আপনার ওই অস্কি যেটা লিখলেন সেটা ফেলে দিয়ে আসবেন। আপনারা যখন আমাদের মক পরীক্ষাগুলো দিবেন তখন দেখবেন যে এই সিস্টেমগুলো থেকে আপনারা আরো বেশি ফ্যামিলিয়ার হয়ে যাবেন, এটা নিয়ে সমস্যা আশা করি হবে না। আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনি যখন অসপি লিখবেন অনেক সময় আমরা বেশি শর্ট ফর্ম ব্যবহার করি। দেখেন আপনি হয়তোবা মেসেজে বা হোয়াটসঅ্যাপে চ্যাট বক্সে অনেক শর্ট ফর্ম লিখতে পারেন, কিন্তু আপনি ওখানে যে কিন্তু এত শর্ট ফর্ম লেখা যাবে না, এটা একটু মাথায় রাখবেন। শর্ট ফর্ম লিখলে ওখানে কিন্তু আপনার মনে রাখবেন যে অসপিতে প্রত্যেকটা ইয়াতে কিন্তু আলাদা আলাদা মার্ক আছে। আপনার দেখবেন আপনি চারটা অপশন লিখলেন, চারটা ইনভেস্টিগেশন লিখলেন, প্রত্যেকটাতে হয়তো কোনটাতে 0.25 কোনটাতে 0.5 এরকম মার্ক থাকবে। সেরকম আপনি ইনভেস্টিগেশনে আপনি জাস্ট ইয়া দিয়ে দিলেন, সিবিসি দিয়ে দিলেন, ওখানে আপনি কি অবশ্যই একটু চেষ্টা করবেন কমপ্লিট ব্লাড কাউন্ট লিখে আসেন, ঠিক আছে। আপনি অপশনগুলো অবশ্যই অবশ্যই আপনার যেটা করতে হবে একটু ফুল ফর্মে লেখা ট্রাই করবেন, ঠিক আছে। সময় যদি দেখেন যে একবার কম সেক্ষেত্রে আপনি শর্ট, কিন্তু ফুল ফর্মে লিখলে আপনার কোনো মার্ক কাটবেন না, ঠিক আছে। অনেকে দেখবেন যে বলে যে আমি অসপি খুব ভালো দিয়ে আসছে কিন্তু ফেল হয়ে যায়। কেন ফেল হয়ে যায়? এই যে ছোটখাটো কিছু ভুল করার জন্য কিন্তু ফেল হয়ে যায়। আবার অসপি যখন আপনি যে কোনো কোশ্চেন ধরুন অসপি হোক যে কোনো কোশ্চেন আপনি যেটা করে কোশ্চেনটা অবশ্যই অবশ্যই খুব ভালো করে করবেন। অনেকেই কোশ্চেন জাস্ট একটু দেখেই মনে করেন যে এটা ডায়াগনোস, এটা ইয়ে করতে চলে যায় এত করে, কিন্তু দেখেন যে আলটিমেটলি ভুল হয়ে যায়। তো অবশ্যই কোশ্চেনটা একটু মনোযোগ করে দিয়ে একটু সময় নিয়ে পড়বেন, কারণ আপনি ওই কোশ্চেনটা যদি ভুল করেন তাহলে আপনার পরবর্তী যে কোশ্চেন আছে পুরো স্টেমটাই ভুল, পুরো আপনার অসপি হলে পুরো 5 মার্ক কি গেল, আর অস্কি হলে তো সেখানে আরো বেশি মার্ক গেল। তা সেক্ষেত্রে অবশ্যই যেটা করবেন যে আপনার কোশ্চেনটা খুব ভালো করে কিন্তু করতে হবে। অবশ্যই টাইম নিতে হবে, প্রয়োজন আপনি 30 সেকেন্ড বা 1 মিনিট আপনি সময় নেন কোশ্চেনটা পড়ার বা বোঝার জন্য। কিন্তু আপনি তাড়াহুড়া করতে গিয়ে যদি কোশ্চেনটা আপনি রিড করতে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার ফুল মার্কটা চলে যাবে, ঠিক আছে। আর অনেক সময় মনে হবে যে কোশ্চেনটা দেখে আপনি বুঝতে পারবেন না যে আসলে এটা কি চাচ্ছে। আর সেক্ষেত্রে আপনি একটু স্টেমের বদলে আপনি নিচে কোশ্চেন গুলোতে একটু ইয়া করেন যে আপনার ABCD ইয়াতে আপনার কতটুকু কোশ্চেন আছে বা কি কি কোশ্চেন দেওয়া আছে। অনেক সময় কোশ্চেন দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে স্টেমটা আসলে কোন ডিজিজটা আপনাকে আইডেন্টিফাই করতেছে, ঠিক আছে। অনেক যদি আপনার ছবি দেখে আপনি বুঝতে পারতেছেন না, আপনি একটু কোশ্চেন গুলো একটু পড়া ট্রাই করেন, দেখবেন যে কোশ্চেন পড়লে অনেক সময় আপনি ওইখান থেকে কিছু ক্লু পাবেন। এই মাঝখানে একজন অ্যান্সার দিয়ে দিয়ে একজন বলছে অস্পিতে কতটা অ্যান্সার, মনে রাখবেন যে অস্পিতে 5 মিনিট 5 মার্ক, আর অস্কিতে 10 মিনিট 10 মার্ক, ঠিক আছে। এটা অসুবিধা 5 মিনিট আর একটা স্টেশনে 5 মিনিট করে পাবেন, মানে টোটাল হচ্ছে 50 মার্ক, ঠিক আছে, সরি 50 টাইম মিনিট। আচ্ছা, তাহলে যেটা বললাম যে আপনি তাহলে চেস্ট কার্ড নাম্বার অবশ্যই শর্ট ফর্মে না লেখা এই জিনিসগুলো, আর কোশ্চেনটা খুব ভালো করে পড়া এটা অবশ্যই করবেন। আবার ধরেন আপনার অসপিতে আপনার প্রসিডিউর থাকবে, এই প্রসিডিউর ক্ষেত্রে আপনি আগে কোশ্চেনটা একটু পড়েন। আর প্রসিডিউরটা এখানে কি, প্রসিডিউরটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ইয়া কি বলে আপনার একটা অভিনয়, ঠিক আছে। ধরেন আমার আমার সময় যেটা আসছে যে এনজি টিউব ইনসার্শন আসছিল, ওখানে কিন্তু আপনার পেশেন্ট থাকবে বাট আপনার কিন্তু এনজি টিউব ইনসার্শন করতে হয়নি। আবার থাকতে পারে লাম্বার পাংচারের আপনার প্রসিডিউর, সেক্ষেত্রে লাম্বার পাংচার করতে হয় না, ঠিক আছে। মানে এখন পর্যন্ত ওগুলো করতে হয়নি, কারণ কি আপনার ওখানে পেশেন্ট আপনার একসাথে পরীক্ষা দিবেন প্রায় 10 জন, এই 10 জনের জন্য 10টা পেশেন্ট একসাথে থাকবে না, বা একজনের উপর কিন্তু আপনি 10 বার এনজিও করতে পারবেন না, 10 বার এলপিও করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে প্রসিডিউর গুলো খুব ভালোভাবে অবশ্যই আপনার কিন্তু প্রসিডিউর গুলো মাথায় ইয়া করতে হবে, করতে হবে। আর চেষ্টা করবেন প্রসিডিউর গুলো, যেহেতু এটা আপনি স্যারকে বলতেছেন, প্রসিডিউর গুলো চেষ্টা করবেন যতটুকু পারেন ইংলিশে বলেন, ইংলিশে বললে কিন্তু আপনার ইয়াটা ইয়াটা ইমপ্রেশনটা ভালো হয়। আর যদি একবার দেখতেছেন যে আপনি ইংলিশে কোনো উচ্চারণ করতে পারেন সেক্ষেত্রে আপনি টিপিক্যাল বাংলাতে বলা শুরু করার সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আপনাকে যেটা হোক অ্যান্সার করে কিন্তু আসতেই হবে। মনে রাখবেন যে কোনো একটা স্টেশন আপনি ফাঁকা রেখে আসবেন না, আপনি প্রয়োজন কিছু লিখে আসেন। কারণ কি কোশ্চেন আপনার কি থাকবে, ইনভেস্টিগেশন থাকবে, ট্রিটমেন্ট থাকবে, আপনি আপনার মতো করে লিখে আসেন। যদি আপনার কাছে আইডেন্টিফাই করতেও না পারেন যে ডিজিজটা কি, তারপর আপনি কিছু ইনভেস্টিগেশন লিখে আসেন, কিছু আপনার ট্রিটমেন্ট লিখে আসেন। এর ফাঁকে আরেকটু কথা বলে রাখি যে অনেক সময় আপনার ইনভেস্টিগেশন বলা থাকতে পারে যে 4টে ইনভেস্টিগেশন লেখেন, 4টা ট্রিটমেন্ট অপশন লেখেন। এক্ষেত্রে আপনার যেটা করবেন যে আপনি তো জানেন না যে স্যারের চেক লিস্টে কোন ইনভেস্টিগেশন দেওয়া আছে। স্যারের চেক লিস্টে কিন্তু যে সেই ইনভেস্টিগেশন লিখলে আপনি ফুল মার্ক পাবেন। তাই এক্ষেত্রে আপনি যেটা যে কাজটা করতে পারবেন, আমিও যে কাজটা করে আসছি, ধরেন আপনি রেডিওলজিক্যালি জাস্ট রেডিওলজি লিখে আপনি ওখানে এক্স রে সিটি এগুলো এক লাইনে লিখলেন, ব্লাড এগুলো এক লাইনে লিখলেন, এক্সট্রা আরো ইনভেস্টিগেশন সেগুলো আলাদা। আপনি আপনি 4টা শুধু লিখবেন না, আপনি 4টা পয়েন্টে
চেষ্টা করবেন 8 থেকে 12টা আপনার ইনভেস্টিগেশন লেখে। তাহলে এতে হয় কি, আপনার যদি ধরেন স্যারের চেকলিস্টে 4টা আছে, আপনার ওই আপনি যেটা লিখলেন বা এক্সট্রা লিখলেন ওর মধ্যে থেকে যায়, আপনার ওখান থেকে মার্ক কিন্তু দিবে। ঠিক আছে, এরকম কিছু আপনার কিন্তু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার খুব সহজে জিনিসটা বুঝতে পারবেন। ডক্টর রাকিব, রাকিব ভাই আমাকে ভালো করে শোনা যাচ্ছে না? হ্যাঁ, কামরুল ভাই শুনতে পাচ্ছি ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মনে হয় রাকিব ভাইয়ের নেট প্রবলেম করতেছে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা বললাম, তাহলে এই কাজটা একটু করবেন যে কিছু এক্সট্রা আপনি লিখে আসেন। ঠিক আছে, এক্সট্রা লিখে আসলে আমার মনে হয় না মানে তাহলে আপনার যদি কোনো কিছু বাদ পড়ে যায় এক্সট্রার মধ্যে, দেখবেন যে আপনার ওটা কভার হয়ে যাচ্ছে। সেরকম ট্রিটমেন্টের ক্ষেত্রে এরকম 4টা ট্রিটমেন্ট চাইলেও আপনি একটু এক্সট্রা একটু লিখে দিয়ে আসেন, এটা আপনার জন্য আর কোনো একটু মার্ক আপনার বাড়াতে সাহায্য করবে, যেটা আমিও করে আসছি, আলহামদুলিল্লাহ আমার পাশ হয়ে গেছে। আচ্ছা, এরপর সে আমরা এক্সামিনেশনের ক্ষেত্রে একজন যে সময় অ্যাপ্রন পরে যেতে হবে, কেন অবশ্যই অবশ্যই অ্যাপ্রন পরে যেতে হবে। ঠিক আছে, অ্যাপ্রন পরে যেতে হবে। এবং আপনি যে ইনস্ট্রুমেন্ট গুলো লিখবেন ওই অ্যাপ্রনের পকেটেই আপনি আগে থেকেই মাথায় রাখবেন যে আপনি কোন অ্যাপ্রনের পকেটে কোন ইনভেস্টিগেশন গুলো, সরি কোন ইয়েগুলো, ভাই ইনভেস্টিগেশন চাইলে কি ইন্টারপ্রিটেশন, ইন্টারপ্রিটেশন যদি পসিবল হয় আপনি দেখেন প্রত্যেকটা কিন্তু 5 মিনিট সময় থাকে এবং আপনাকে বেল দিবে। ঠিক আছে, আপনার যদি পসিবল হয় আগে আপনি ইনভেস্টিগেশন লিখলেন, এরপর যদি দেখেন যে না সময় আছে, সেক্ষেত্রে আপনি ইন্টারপ্রিটেশন লিখে দিয়ে আসতে পারেন। তবে ইন্টারপ্রিটেশন ওইভাবে অতটা চায় না, যদি চায় ডাইরেক্টলি দিয়ে দিতে পারে যে উইথ ইন্টারপ্রিটেশন। আর যেটা বললাম যে আপনি আগে মেন জিনিসগুলো আগে করবেন, অ্যান্সার করে আসলেন, তারপরে যদি আপনার কাছে মনে হয় যে না একটু সময় আছে, সেক্ষেত্রে আপনি ইন্টারপ্রিটেশন কয়েকটা লিখে আসতে পারেন। ঠিক আছে, এটা আপনার ডিপেন্ডস অন টাইম, যে আপনি কতটুকু সময় পাচ্ছেন বা আপনি কতটুকু অ্যান্সার করতে পারছেন সেটার উপর নির্ভর করতেছে। ঠিক আছে। আচ্ছা, তারপর সে আমি যেটা বললাম যে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যেটা অ্যাপ্রন অবশ্যই পরে যাবেন, ছেলে মেয়ে মেল ফিমেল উভয় অ্যাপ্রন পরে যেতে হবে। আর এক্ষেত্রে আপনারা ইনস্ট্রুমেন্ট ক্যারি করার জন্য একটা ব্যাগ, কিছু আপনার ওই যে কি বলে এটাকে, আপনার ট্রান্সপারেন্ট কিছু ফাইল পাওয়া যায়, সেটা আপনি ক্যারি করতে পারেন, অথবা আপনি অ্যাপ্রনের পকেটেও আপনি নিতে পারেন। তাই মনে রাখবেন যে আপনার প্রসিডিউরের জন্য আপনি যে যে গুলো দরকার, যেহেতু আপনার এখন দুইটা ভাগ করা, আপনার একদিন প্র্যাকটিক্যাল একদিন হচ্ছে ক্লিনিক্যাল, তাহলে আপনি ওই প্রসিডিউরের জন্য যেগুলো লাগে প্রয়োজন আপনি সবগুলো ইনস্ট্রুমেন্ট আপনি নিয়ে যান। ঠিক আছে, কারণ কখন কোনটা লাগবে বলা যান। যেমন এর গতবারে আপনার আম, কখনো যে কি বলে আপনার অপথলমোস্কোপ, কখনো এটা প্রসিডিউরও আসে, আবার এমন দেখা যাচ্ছে এটা আপনার অস্কিতেও দিয়ে দিতে পারে। তো সেজন্য আপনি কিন্তু সব ইনস্ট্রুমেন্টে নিয়ে যাবেন, প্রথম দিনও নিয়ে যাবেন, দ্বিতীয় দিনও নিয়ে যাবেন। ঠিক আছে, আর ইনস্ট্রুমেন্ট গুলো আপনি বেশ করে এক্সামিনেশন ক্ষেত্রে যখন আপনি এক্সামিনেশন করবেন, আর ইনস্ট্রুমেন্ট কোন পকেটে কোনটা রাখবেন এটা অবশ্যই একটু মাথায় রাখবেন, যে আপনি আগে থেকে ঠিক করে রাখবেন যে আমি আমার এই পকেটে এগুলো আছে, ওই পকেটে এটা আছে। এমন যদি ধর আপনার রেসপিরেটরি এক্সামিনেশন আপনার ইয়াতে আসলো, আপনার অস্কিতে আসলো, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনি এক্সামিনেশন শুরু করার আগে আপনার রেসপিরেটরির জন্য কি কি ইনস্ট্রুমেন্ট লাগে সেটা আগে আপনি একটা আলাদা করে একটু সাইডে রাখেন, পেশেন্টের সাইডে রেখে দিন। কারণ কি এমন হয় যে আপনি যখন এক্সামিনেশন শুরু করলেন, শুরু করার পরে আপনার ইনস্ট্রুমেন্ট ধরেন টেপ লাগবে, দেখা গেছে যে আপনি টেপ খুঁজে পাচ্ছেন না। যেমন যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমার সময় রেসপিরেটরি এক্সামিনেশন আসছিল, আমি এত করে খুঁজতেছি যে টেপটা যে কোথায় আছে, টেপটা পরে আর খুঁজেই পাইনি। পরে এমন হয়েছে যে আমি আর পরে আর ওই চেস্ট রেসপন্সিবিলিটি দেখে আসিনি। ঠিক আছে, তবে যেটা হোক, আপনি যদি কোনো একটা জিনিস ভুল করেন, ঠিক আছে, আপনি পরবর্তীতে আবার একটু করে আসবেন। ঠিক আছে, এমন না যে আপনি একটু যদি পরে মনে হয় প্রয়োজন স্যার কাছে পারমিশন নিয়ে বলতে পারেন যে আমি এই জিনিসটি হচ্ছে আমি আবার একটু দেখতে চাই, এটা দেখে যাবো। বাট যদি মনে পড়ে যে আপনি কোনো একটা জিনিস করেননি, সেটা অবশ্যই কিন্তু করে আসবেন। ঠিক আছে, এই রিলেটেড আরো কথা আপনার এক্সামিনেশন যখন ক্লাসগুলো করবেন দেখবেন যে মেন্টর আমাদের খুব সুন্দরভাবে এই জিনিসগুলো বলে দিবে। ঠিক আছে, আমি জাস্ট ইন শর্ট একটু বলে রাখি। তাহলে যেটা বললাম যে ইনস্ট্রুমেন্ট গুলো আপনারা অবশ্যই দুই পকেটে আগে থেকে মাথায় রাখবেন যে কোনটা কোন পরে কোনটা নিচ্ছেন, এবং যখন যে এক্সামিনেশনটা করবেন তখনই আপনার এক্সামিনেশন করার আগে আপনি ইনস্ট্রুমেন্ট একটু আলাদা করে রাখেন। তাহলে আপনি দেখবেন যে এক্সামিনেশন করার সময় আপনি জিনিসগুলো সহজেই পেয়ে যাচ্ছেন, ওখানে টাইম ক্ষেপণ হচ্ছে না। আর এক্সামিনেশন ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যেগুলো যে জিনিসগুলো করা লাগে, প্রথমে যে আপনি কার্ড নাম্বার বললেন, তারপর আপনার অবশ্যই এক্সপোজার, মানে যেগুলো এক্সামিনেশন শুরুতে যেগুলো করা লাগে সেগুলো তো আপনার মেন্টররা বলে দিবে প্রত্যেকটা এক্সামিনেশনে। এই কাজগুলো অবশ্যই অবশ্যই করবেন। শেষে রুহিকে আপনার থ্যাংক ইউ দিয়ে আসা, এক্সপোজার, এই জিনিসগুলো কিন্তু কখনোই ভুল করা যাবে না। ঠিক আছে, এগুলো ভুল করলে, কারণ প্রত্যেকটা ইয়াতে কিন্তু আপনার মার্ক থাকবে, 0.25 বলেন 0.5 বলেন, এই জিনিসগুলো আপনার থাকবে মার্ক, এগুলো অবশ্যই করবেন। আচ্ছা, এবার আসি আমরা তাহলে প্রসিডিউর যেটা বললাম এটা ইংলিশে করবেন। আর কাউন্সিলিং এর যদি কথা বলি, কাউন্সিলিং যেহেতু এটা আপনাকে পেশেন্টকে কাউন্সিলিং করতে হয়, তাই এটা যত সময় চেষ্টা করবেন শুদ্ধ বাংলা যতটুকু করা যায়। আর যদি এরকম হয় যে আপনি কি বলে মেডিকেল টার্ম গুলো বাংলায় কনভার্ট করতে পারতেছেন না, অত বেশি করেন, আপনি করতে পারেন। ঠিক আছে, তখন করেন, তবে চেষ্টা করুন শুদ্ধ বাংলা একটু বলা, কারণ ওখানে আপনার পেশেন্ট থাকবে, আপনার পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে সেটা। ঠিক আছে, আর হিস্ট্রি এর ক্ষেত্রেও একই কথা, এটাও ক্ষেত্রে আপনি যেটা করবেন যে আপনার
শুদ্ধ বাংলায় পেশেন্টের দিকে তাকায়। এখানে কিন্তু স্যারের দিকে অনেকে দেখবেন যে স্যারের দিকে তাকায় করে কোশ্চেন গুলো জিজ্ঞেস করে বা কাউন্সিলিং করে, সেটা না। এখানে আপনার যে পেশেন্ট থাকবে অবশ্যই পেশেন্টের আই টু আই কন্ট্যাক্ট থাকতে হবে। এই আই টু আই কন্ট্যাক্টের উপরে কিন্তু 0.25 থেকে 0.5 মার্ক থাকে, ঠিক আছে? তাই অবশ্যই আপনারা পেশেন্টকে দেখে করবেন। আর হিস্ট্রি রিডিং এর ক্ষেত্রে যেটা হয় যে আপনারা কাউন্সিলিং এ তো আমাদের 5 মার্কস থাকে, আর হিস্ট্রি রিডিং সরি 5 মার্কস এবং 5 মিনিট। আর হিস্ট্রি রিডিং হচ্ছে আপনার 10 মার্কস 10 মিনিট। তা যেটা হয় যে হিস্ট্রি রিডিং এর ক্ষেত্রে আপনি আমাদের যখন লেকচার ক্লাসগুলো পড়বেন, দেখবেন হিস্ট্রি রিডিং এর অনেক সিস্টেম বা অনেক প্যাটার্ন আপনাকে বলে দিবে, এবং ওই প্যাটার্ন যদি আপনি ফলো করেন দেখবেন যে অনেক কোনো কিছু আপনার মিস হবে না, আপনার সবগুলো টাচ করে আসতেছেন, ঠিক আছে? আর যেটা করবেন হিস্ট্রি রিডিং এর তো ফুল 10 মার্কসই কিন্তু আপনি হিস্ট্রি রিডিং এ দিবেন না, ঠিক আছে? আপনার 6 থেকে 7 মিনিটের মধ্যে আপনার চেষ্টা করতে হবে হিস্ট্রি রিডিংটা শেষ করার। কারণ এখানে স্যার দেখে যে ক্রস কোশ্চেন থাকে, ঠিক আছে? এখানে স্যার দেখে ক্রস কোশ্চেন থাকে, যে ক্রস কোশ্চেন গুলো কিন্তু আপনাকে অবশ্যই আনসার করতে হবে, কারণ ওই ক্রস কোশ্চেনে কিন্তু আপনার 3 থেকে 4 মার্ক থাকবে। তো অবশ্যই আপনি যখন হিস্ট্রি নিলেন, হিস্ট্রি যখন আপনার কম নেওয়া কমপ্লিট হয়ে গেল, তখন আপনি স্যারকে বলবেন, স্যার আমার হিস্ট্রি নেওয়া শেষ, আমার কমপ্লিট। এরপর দেখবেন স্যার আপনার কিছু হয়তো বা কখনো কখনো দেখা যায় এক্স রে দেখাচ্ছে, কখনো দেখা গেছে যে আপনার ইসিজি দেখাচ্ছে, ঠিক আছে? এখানে স্যারের মানে ওই আহ, যেটা হিস্ট্রি নিচ্ছেন সেই অনুযায়ী আপনার কিছু এক্স রে বা ইসিজি বা এমআরআই হতে পারে, সিটি স্ক্যান হতে পারে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখাবে এবং সেই রিলেটেড আপনার কোশ্চেন করবে, ঠিক আছে? সেই কোশ্চেন গুলো কিন্তু অবশ্যই ক্রস কোশ্চেন গুলো আপনাকে অ্যান্সার করতে হবে। শুধু যে আপনার হিস্ট্রি এ ক্রস কোশ্চেন করে এমনটা না, আপনার এক্সামিনেশন ক্ষেত্রেও দেখা গেছে যে অনেক সময় স্যাররা ক্রস কোশ্চেন করে, এবং ক্রস কোশ্চেন গুলো যে এমন কঠিন হবে এমনটা না। আপনার হয়তো বা কজিওলজি বলতে পারে যে আপনি এটা এরকম ফাইন্ডিংস হলে আপনি এটা কি চিন্তা করতেছেন। যেমন জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের সময় বলছিল যে আপনার একটা পেশেন্টকে আপনি ফেস দেখে কোন কোন ডিজিজ আপনি আইডেন্টিফাই করতে পারবেন, ঠিক আছে? দেখবেন যে আমাদের কিন্তু আপনাদের এই ব্যাচে বা আমাদের অসি ব্যাচ গুলোতে প্রিভিয়াস বিসিপিএস অসপি অস্কিদের যে কোশ্চেন গুলো আসলো সেগুলো কিন্তু রেকর্ডেড সলভ গুলো দেওয়া হয়, অবশ্যই এই জিনিসগুলো তো দেখবেন। ওখানে কিন্তু আমরা আরো ব্রিফলি আলোচনা করছি কিভাবে আপনি অ্যান্সার গুলো করবেন, কিভাবে কোশ্চেন গুলো হতে পারে, সেগুলো অবশ্যই কিন্তু আপনাদের রেকর্ডেড গুলো দেওয়া হবে। রেকর্ড গুলো অবশ্যই করবেন। প্রিভিয়াস আমরা প্রায় 4টা সেশন স্পিড সলভ গুলো দিচ্ছি, এগুলো অবশ্যই দেখে নিবেন, ঠিক আছে? তাহলে হিস্ট্রি এর ক্ষেত্রে এই কথাগুলো যে আপনার আরেকটা একটু ছোট্ট একটা ক্লু একটু বলে রাখি, যে অনেক সময় আপনার কাছে মনে হতে পারে বা মনে না আসতে পারে যে আপনি এরপরে কোন কোশ্চেন করবেন। এক্ষেত্রে একটু যদি জাস্ট আপনাকে একটু সিক্রেটলি বলা, যে আপনি দেখবেন যে অনেক সময় পেশেন্টের সামনেই একটু দেওয়া চেক লিস্ট থাকে, ঠিক আছে? অনেক সময় দেওয়া থাকে, আপনি যদি একেবারেই মনে হচ্ছে আপনি একদম মনে করতে পারতেছেন না, একটু চুপ করে হোক জাস্ট একটু দেখে নিতে পারেন, ঠিক আছে? দেখে নিয়ে আপনি আবার করেন, তবে একবারে যে ওই চেক লিস্টের দিকে তাকায় তাকায় আপনি পেশেন্টকে কিন্তু করবেন না, ঠিক আছে? এটা অনেক সময় একটু দেখা গেছে যে থাকে, অনেক সময় চেক লিস্ট থাকে পেশেন্টের কাছে। আপনি চাইলে সেই সুযোগটা কিন্তু নিতে পারেন, বাট অবশ্যই এমন ভাবে না যে আপনি স্যার বুঝতেছে যে আপনি ওটা দেখে দেখে বলছেন, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আর যেটা লাস্টলি বলবো যে অবশ্যই আমাদের যে মক পরীক্ষাগুলো আছে, আপনাদের 2টা মক হবে, এই মক গুলো অবশ্যই অবশ্যই দিবেন। কারণ আপনি ফার্স্ট মক দিবেন দেখবেন যে আপনি 50% পারতেছেন না আমাদের এখানে, আবার যখন সেকেন্ড মক দিবেন তখন দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে এবং আপনি 80 to 90% আপনি ক্যান্সেল করে আসতে পারতেছেন। আর মকটা দিলে আপনার প্র্যাকটিসটা হয়ে যায়, বিশেষ করে টাইম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আপনি কিভাবে কথা বলার, আপনি কতটুকু বলবেন, এবং মকে আপনি যে ভুলগুলো করবেন সেগুলো কিন্তু আমাদের মেন্টর আপনার সাথে সাথে বলে দেবে। এবং আমরা যেটা করি যে মক পরীক্ষার পরে তখন আপনার অসপি হয়ে গেল, আমরা কিন্তু আবার ওই গ্রুপটাকে নিয়ে মেন্টররা বসি যে আপনারা কোন জায়গায় কোন ভুলগুলো করলেন, কোন জায়গাটা কিভাবে আপনি অ্যান্সার করতে হবে, কিভাবে আপনি আর একটু প্রেজেন্টেশনটা একটু ভালো হলে আপনি হবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে মক মক পরীক্ষা যখন আসবেন আপনার এই জিনিসগুলো বলবে। এমনিতে তো লেকচার গুলোতে বলা হবেই, এছাড়াও কিন্তু আপনাকে মক পরীক্ষাগুলো যখন দেখবেন তখন আপনার নিজের ভুলগুলো আপনি ওখানে বুঝতে পারবেন। আর আইওই নিয়েও প্রিভিয়াসলি কোশ্চেন আসছে, এবারও আসলেও আসতে পারে, কি সেই আইও থেকে আমাদের এক্সট্রা সেশন আছে, সেই সেশনগুলো একটু পড়বেন, ঠিক আছে? এই আইওই জিনিসটা তো আমার মনে হয় আপনার জানেন, এখানে ক্ষেত্রে কিন্তু আপনার কোশ্চেন পড়াটা, প্রথম কোশ্চেন অ্যান্সারটা করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি প্রথম অ্যান্সারটা যদি ভুল করেন স্যার কিন্তু পরের স্টেপ গুলোতে যাবে না, পরের কোশ্চেন গুলোতে যাবে না। অবশ্যই আয়ের ক্ষেত্রে আপনি কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বেন, পড়ে আপনার ডায়াগনোসিস বলুক বা যেটাই বলুক না কেন আপনি একটু চিন্তা ভাবনা করে মনে রাখবেন যে 10 মিনিট কিন্তু অনেক সময়, 10 মিনিট অনেক সময়, তাই তাড়াহুড়া কিন্তু করাই যাবে না। বিশেষ অস্কির ক্ষেত্রে বা এক্সামিনেশন বলেন, ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে বলেন, আপনার হিস্ট্রি ক্ষেত্রে বলেন, যে আপনি তাড়াহুড়া একবারই করবেন না। আপনি ধীরে সুস্থে করলে দেখবেন যে আপনার টাইম ম্যানেজমেন্ট হবে, আপনি সবকিছুই অ্যান্সার করে আসতে পারবেন। তাড়াহুড়া করলেই আপনি ভুল করবেন, এবং ওই ভুল করলেই একবার যখন মনে হবে যে আমি ভুল করতেছি তখন কিন্তু আপনি পরবর্তী যে সেশন গুলো সেগুলোতে কিন্তু আপনার ইফেক্ট পড়বে, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে একদম মাথা ঠান্ডা করে পরীক্ষাটা দেওয়ার, ঠিক আছে? আর মনে করবেন যে আপনার যদি 2 একটা স্টেশন ভুলও হয় আপনি ওই সময় আর চিন্তা করবেন না,
ধরেন আপনি প্রথমে যেয়ে দেখলেন যে আপনার একটা ভুল, এমন একটা স্টেশন পড়ছেন যে আপনি ওটা কিছুই মনে করতে পারছেন না, আপনি ওটা বাদ দেন, আপনি কোনো মতো ওটা লিখে পরবর্তী স্টেশন গুলো আপনি ইয়ে করেন। ওটা নিয়ে যদি আপনি পরবর্তী স্টেশন গুলো যদি আপনি চিন্তা করেন যে আমি প্রথম স্টেশনটা ভালো পেলাম না, আমার ফেল হবে, এটা চিন্তা করবেন না, ঠিক আছে? মনে রাখবেন আপনি কিন্তু 50টা 50 মার্কের মধ্যে আপনার 30 মার্ক পেতে হবে অস্পির ক্ষেত্রে। যে তাই অস্পিতে যে একটা স্টেশনও ভুল হয়, আপনি পরবর্তীতেও কিন্তু অন্য স্টেশনগুলো আপনি কিন্তু ক্যারি করতে পারবেন। এবং মনে রাখবেন যে আপনি কিন্তু 5-এ 5 মার্কও পেতে পারেন, ঠিক আছে? ওই জন্য আপনি কোনো একটা স্টেশন যদি ভুল হয়ে যায় একটা বা দুইটা, এটা নিয়ে কখনো ইয়ে হবে না। যেমন এই গতবারে যে আমাদের একটা এক্সামিনেশন আসছিল স্পাইন, এটা অনেকেই বেশিরভাগই কিন্তু পায়নি। তাই বলে কি একবারে কি সবাই কি পাশ করেনি? পাশ কিন্তু করে গেছে, ঠিক আছে? সেই জন্য বলতেছি যে আপনারা কোনো একটা জিনিস ভুল হলে বা আনকমন কিছু জিনিস আসলে আপনি একটু জাস্ট একটু চিন্তা করে দেখুন, যে আপনি নিজের মতো করে একটু শুরু করুন, ঠিক আছে? শুরু করলে দেখবেন যে কিছু না কোনো কোনো ভাবে শেষ করতে পারতেছেন। বা আপনি ধরেন এক্সামিনেশন একটা আসলো, আপনি যে জিনিসগুলো আপনি ফলো করেন, যে পারমিশন নেওয়া, এক্সপোজার করা, এই জিনিসগুলো করেন, এগুলো তো হলেও তো আপনি 2 থেকে 3 মার্ক পেয়ে যাচ্ছেন। 2 থেকে 3 মার্ক পেলেও তো আপনার এটা পরবর্তীতে বা অন্যগুলোর সাথে যখন অ্যাড হবে দেখবেন যে আপনার এটা পাস হয়ে যাবে। তাই ঘাবড়ানো, কোনো একটা যদি আনকমন টপিক আসে বা আনকমন কোনো এক্সামিনেশন আসে, এটা নিয়ে আসলে ঘাবড়ানো কোনো দরকার নেই। আপনি জাস্ট চেষ্টা করুন, একটু চিন্তা করুন, 1 থেকে 2 মিনিট আপনি ভাবুন যে এইবার এটা যদি আমি এইভাবে শুরু করি, আপনার দেখবেন যে ওটা কোনো মতে হলেও আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারেন। আপনি যদি 2-3 মার্কও পান, সেটাও কিন্তু আপনার জন্য পাস করার জন্য অনেকটাই হেল্পফুল। আমার মনে হয় আমি ইন শর্টে যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে এই কথাগুলো বলার, যে যে ভুলগুলো আপনারা করেন বা যে জিনিসগুলো আপনাদের ভুল হতে পারে বা সেগুলো একটু বলার। এরপরেও আপনারা দেখবেন যে আপনাদের ক্লাসে মেন্টররা আরো সুন্দর করে আরো অনেক কিছু বলবে। ইভেন কি পরীক্ষার আগ পর্যন্ত আমরা আপনাদেরকে গাইডলাইন দিব। আপনারা যদি সেইগুলো মেনটেন করতে পারেন, এবং যেটা বললাম শেষে দিয়ে 10টা দিন আপনারা জেনেসিস এ আসুন। ভাই তো বলেই দিল যে আপনারা প্রয়োজনে জেনেসিস এ এসে প্র্যাকটিস গুলো করুন, আপনি একদম একটা গ্রুপ করে আসুন, এক্সামিনেশন গুলো করুন। দেখবেন যে আপনার এই যে গ্যাপ গুলো আছে, গ্যাপ গুলো আশা করি পূরণ হয়ে যাবে। আমি এবার একটু আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো একটু জাস্ট অ্যান্সার করার চেষ্টা করি। পার অস্পি টাইম আমি বললাম যে পার অস্পি টাইম হচ্ছে 5 মিনিটস, আর অস্কিতে হচ্ছে 10 মিনিটস। অ্যাপ্রন পরে অবশ্যই যেতে হবে, এটা বলছি। আমি 1-2টা এসএম ভুল হলে কি পাস করা যায় বললাম, বসে করতে পারবেন, ঠিক আছে? শোনা যাচ্ছে আর নেট প্রবলেম। আচ্ছা ভাই, ইনভেস্টিগেশন চাইলে কি ইন্টারভিউশন লিখতে হয়, এটাও আমি আনসার করছি। অস্কি তো সব সেম দিনেই হবে না, বাট এক্সাম ডেট 2 দিনে দেওয়া না। এখন যে আমাদের সময় সেম দিনে হয়েছিল, কিন্তু এখন যখন দেখা যায় যে আপনার এক্সাম বেশি, পরীক্ষার্থীর সংখ্যা যখন বেশি হয়, তখন আপনার এটা 2 দিনে করে। দেখা গেছে যে গতবারে হয়তো প্রথমে আমরা দুইটা ডেটে ছিল, পরে কিন্তু একদিনে নিচ্ছে। যদি এমন হয় যে রিটেনে পাশের সংখ্যাটা কম বা সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে বিসিপিএস ওটা একদিনও আবার করে নিয়ে আসতে পারে, ঠিক আছে? তাই আপনারা এখন থেকে মাথায় রাখেন যে 2 দিনই হবে। এটা এখন যেহেতু এখন পর্যন্ত শিডিউলে 2 দিন দেওয়া আছে, 2 দিনই হবে। প্রথম দিন যেহেতু প্র্যাকটিক্যাল মানে হচ্ছে অস্পি, আর ক্লিনিক্যাল মানে হচ্ছে অস্কি, মানে এক্সামিনেশন, হিস্ট্রি টেকিং, এগুলো হচ্ছে আপনার অস্কির পার্ট। আর অস্পি পার্ট হচ্ছে আপনার এই যে স্টেশন ইয়াগুলো, এক্স রে, ইসিজি, এই জিনিসগুলো, ঠিক আছে? 2 দিনই হবে, ঠিক আছে? এখন এখন পর্যন্ত বিসিপিএস যে শিডিউলটা দিচ্ছে 2 দিনে। হ্যাঁ, এবার 2 দিন হবে বলছে। ভাই ইনস্ট্রুমেন্ট কি নেওয়া লাগবে একটা লিস্ট, হ্যাঁ এই লিস্টটা আমরা গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, ডক্টর রাগিব ভাই হ্যাঁ গ্রুপে আরেকবার দিয়ে দিয়েন ইনস্ট্রুমেন্টটা, লিস্টটা। আচ্ছা, বলা হলো ওয়ার্ড ব্যাগ ধরনের কিছু, ওই যে ট্রান্সপারেন্ট ব্যাগ বলে দিছে। সবার অপথলমোস্কোপ লাগবে, এটা সবার থাকা ভালো, ঠিক আছে? অবশ্যই রাখবেন, কারণ ওই পরীক্ষার সময় আপনি কার কাছে হেল্প নেবেন, ঠিক না? কারণ সবাই পরীক্ষার সময় সবাই নিজের নিজের পরীক্ষা নিয়ে চিন্তা করবে, ঠিক আছে? এই সময় আপনি আরেকজনের অপথলমোস্কোপ নিতে যাবেন, আর কারণ সেও বিরক্তি ফিল করবে, এবং তারও পরীক্ষাটা হ্যাম্পার হতে পারে, এবং আপনার পরীক্ষা হ্যাম্পার হতে পারে। তাই অবশ্যই ধার করে হলেও অন্তত অপথলমোস্কোপ একটা রেডি রাখবেন, ঠিক আছে? ওই পরীক্ষার ওই কটা দিন কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে এটা আমরা বলে দিব। এক্সাম ব্যাচে যারা আছে তাদের জন্য কতটুকু ছাড় ভাইয়া? আহ ডক্টর রাকিব ভাই, তাহলে আমাদের আম, যারা এমনিতে রেগুলার ব্যাচে আছে তাদের জন্য 50%, আর যারা এক্সাম ব্যাচে আছে তাদের জন্য আমাদের 25% স্যার। এটাই তো না ডক্টর রাকিব ভাই? এক্সাম ব্যাচে 50% করেন ভাইয়া? হ্যাঁ, এক্সাম ব্যাচে 50% করা যায় না ভাইয়া? এখন ভাই এটা পর্যন্ত আসলে যেটা ঘোষণা এখন পর্যন্ত যেটা ঘোষণা সেটাই ওই এরকমই ভাই, যেভাবে বলে দিয়েছে। তারপরেও যদি কারো ব্যক্তিগতভাবে কোনো প্রবলেম থাকে সেটা যোগাযোগ করবেন, আমরা ওই হিসেবে কনসিডার করার চেষ্টা করব। মানে ডিরেক্ট ঘোষণা যেটা, সেটা তো ভাই বলেই দিল, আমরাও আবার বলবো, হ্যাঁ। থ্যাংকস। আচ্ছা, আর যদি কারো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। এছাড়াও আপনারা ডিউরিং ক্লাসেও আপনারা মেন্টরকেও অনেক কোশ্চেন করলে আপনারা সেই অনুযায়ী অ্যান্সার গুলো পাবেন। আর কোশ্চেন ছিল ভাই, আইওটি প্রতি সেশনেই থাকবে? আইওই জি ভাইয়া।
আইওইও তো আপু কোন কোন সেশন থাকে কোন কোন সেশন থাকে না। সাধারণত অস্কিতে কি হয়, দুইটা হিস্ট্রি টেকিং, দুইটা হচ্ছে আপনার কি বলে আপনার এক্সামিনেশন, আর একটা আইওই থাকে, কখনো কখনো ব্রড কোশ্চেন থাকে, ঠিক আছে, মানে অপশন আছে। তাই আমরা ওই জন্য সবগুলো প্রিপারেশন আপনাদের নেওয়াবো, আইও এর প্রিপারেশন নেওয়াবো। তারপর যেমন এর আগে আইও যেটা আসতো ভিডিও, কখনো ভিডিও দেখাতো, ঠিক আছে, ভিডিও দেখায় বলতো যে এটা কি করতেছে, ঠিক আছে। কখনো ব্রড কোশ্চেন দিয়ে দিত যে 5টা কোশ্চেন, ওই কোশ্চেনে অ্যান্সার লিখতে হতো এরকম। তবে আমরা সব কিছুরই প্রিপারেশন নিয়ে যাব, ঠিক আছে, কোনোটা আমরা বাদ রাখবো না। হ্যাঁ, ওসপি কি আলাদা আলাদা পাস? না না, একসাথেই দুটা মিলে আপনার 60% পাবে হবে। হ্যাঁ, মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি আরেকবার বলতেন অস্ট্রিম অস্ট্রিম। মার্ক ডিস্ট্রিবিউশন মনে রাখবেন ভাইয়া যে দুইটা হচ্ছে 50-50 করে, অসপি 50, অস্কি 50। আর অসপিতে আমাদের যেহেতু 10টা স্টেশন, এই জন্য মার্ক হচ্ছে 5 5 করে, 5×10 = 50। এবং মিনিটও আপনি ওইভাবে হিসাব করেন যে 5 মার্ক 5 মিনিট, ঠিক আছে, 5×10 = 50 মিনিট। আবার অস্কির ক্ষেত্রে হচ্ছে আপনার 5টা কোশ্চেন 10 মার্কস করে। তা 10 মার্কস করে হচ্ছে 10 মার্কস 10 মিনিট, ঠিক আছে, ওখানে আপনার মার্কস হচ্ছে টোটাল 5×10 = 50, ঠিক আছে। এবং সময় হচ্ছে 5×10 = 50, মানে 50 মিনিট, ঠিক আছে। ভাইয়া 5টা কোশ্চেন কি সিনারিও থাকে কিসে? অস্কিতে অস্কিতে? সিনারিও তো ভাইয়া, যেটা বললাম যে আপনার হিস্ট্রি টেকিং এর ক্ষেত্রে অনেক সময় সিনারিও দিয়ে বলতে পারে যে টেক আর হিস্ট্রিতে বলতে পারে যে একটা পেশেন্টের ক্রনিক ডায়রিয়া, অনেক দিনের ডায়রিয়া আছে। এ, মানে হিস্ট্রি টেকিং এ আপনার সিনারিও 2-3 লাইনে একটা সিনারিও থাকতে পারে, ঠিক আছে, দিতে পারে। আবার এক্সামিনেশন ক্ষেত্রেও বলতে পারে যে ধরুন আপনার রেসপিরেটরি এক্সামিনেশন, অনেক সময় ডাইরেক্টলি বলে যে আপনার রেসপিরেটরি এক্সামিনেশন করুন, ঠিক আছে, উইথ রানিং কমেন্ট্রি। আচ্ছা, যেটা বলা হয়নি, আপনি রানিং কমেন্ট্রি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। এখানে কিন্তু এমন হয় যে বিসিবিসি গিয়ে আপনি রানিং কমেন্ট্রি কিছু বলতেই পারতেছেন না। রানিং কমেন্ট্রি মানে এটা তো জানেনই আপনারা, যে আপনি যখন যে এক্সামিনেশনে যে যে সিকোয়েন্সটা করতেছেন সেটা মুখে মুখে বলে যাওয়া, ঠিক আছে, এটা। আর যেটা বললাম যে অনেক সময় আপনার রেসপিরেটরিতে আপনার বলতে পারে যে একটা পেশেন্ট আপনার কাছে ডিপস নিয়ে আসলো বা শ্বাসকষ্ট নিয়ে আসলো, আম, আর কিছু ইনভেস্টিগেশন বলে দিল, চেক টেস্ট আপনি এটা পাচ্ছেন, তাহলে ডু দ্য রিলিভেন্ট এক্সামিনেশন, তার মানে কি আপনি রেসপিরেটরি এক্সামিনেশন করলেন, ঠিক আছে, মানে এরকম আপনার কিছু সিনিয়র বেস্ট হতেও পারে, ঠিক আছে। নিউরোলজির ক্ষেত্রে আপনার নিউরোলজি কিছু সিমটম দিয়ে বলতে পারে, বা সেরেবেলার লিশনে করা সিমটম দিয়ে বলতে পারে যে আপনার সেই সিস্টেমের এক্সামিনেশন করছে, সেক্ষেত্রে আপনার সেরেবেলার সিস্টেমের এক্সামিনেশন গুলো করবেন, এই জিনিসগুলো, ঠিক আছে। কথা ছিল এরকম আমার কিছু ফাইন্ডিং সহ পেশেন্ট থাকবে না, পেশেন্ট তো মানে দামি তো নর্মাল থাকবে। এখন আমাকে এখন যদি পর্যন্ত, বলে যে হ্যাঁ আপু, এখন পর্যন্ত ডামি রাখছে, কিন্তু যেহেতু পরীক্ষার সিস্টেমটা ধীরে ধীরে প্যাটার্ন গুলো চেঞ্জ হচ্ছে, দিয়েও দিতে পারে, ঠিক আছে। এক্সামিনেশন ফাইন্ডিংস হলে পেশেন্ট কিন্তু দিয়েও দিতে পারে। তাই যখন এক্সামিনেশন করবেন একটু ভালো করে একটু লক্ষ্য রাখবেন, পেশেন্টটার দিকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন। যদি আপনি রেসপিরেটরি এক্সামিনেশন করতে চান, আপনি একটু দেখেন, একটু ভালো করে দেখেন রং কাই বা হুইজ যেগুলো আছে কিনা, একটু ভালো করে দেখেন, ঠিক আছে। আর দিয়েও দিতে পারে, এটা অবশ্যই, মানে আমরা একবারে বলবো না যে দিবে না। আপনার যদি থাইরয়েড এক্সামিনেশন থাকে, দেখবেন থাইরয়েড সেলিং থাকতেও পারে, ঠিক আছে। তাই এটা কখনো একবারে নর্মাল হিসেবে করবেন না, একটু হলেও মাথায় একটু রাখবেন যে আপনি কি দেখতেছেন, একটু মাথায় রাখা, যে জাস্ট আপনি যে অভিনয় করে দিয়ে আসলেন যে এটা 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 করে আসলাম, এটা না। অবশ্যই একটু দেখবেন যে দুই একটা ফাইনাল আপনি পান কিনা, ঠিক আছে, এটা একটু মাথায় রেখে আপনি এক্সামিনেশনটা করবেন। কারণ বিসিবি যেহেতু সবকিছু প্যাটার্নই চেঞ্জ করতেছে, সেক্ষেত্রে তারা দিয়েও দিতে পারে, ঠিক আছে, দুই একটা ফাইনাল হলে দিয়েও দিতে পারে, ঠিক আছে। তাই এটা একটু মাথায় রাখবেন। ভাই ওই যে যেটা বললেন যে যদি আমার সিনিয়রকে এরকম সেরেবেলাল লেশনের জিনিসগুলো বলে দেয়, কিন্তু আমার পেশেন্ট নর্মাল, মানে পেশেন্টের কোনো ফাইন্ডিং নাই, তখন আমি যখন ডিসক্রিপশন করব আমি তো ওই সেরেবেলাল লেশনের মতো করেই হচ্ছে ডিসক্রিপশন করতে হবে আমার। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি করতে পারেন, ও তো না, আপনি ফাইন্ডিংস যেটা পাবেন সেটা বলবেন, ঠিক আছে, ফাইন্ডিংস যেটা পাবেন সেটা বলবেন। না মানে ভাই আমি বলতেছি যে এরকম কি দেওয়া থাকবে যে সেরেবেলাল লেশনের এরকম ফাইন্ডিং আছে, এখন এক্সামিনেশন করো, নাকি আমার লোয়ার লিম্ব এক্সামিনেশন বা আপার লিম্ব এক্সামিনেশন বা ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন এরকম করে থাকবে? হ্যাঁ, যেটা বলতেছিলাম আপু, যে ফাইন্ডিংস হচ্ছে কি, ফাইন্ডিংস আপনি যেটা পাবেন সেটা বলবেন, আর ওইখানে যদি লেখা থাকে, যদি স্পেসিফিক করে বলাই দেওয়া থাকে, তাহলে সেই অনুযায়ী বলবেন। এবং সেই এক্সামিনেশনটাকে আপনি একটু গুরুত্ব দিয়ে আর একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। ক্লাস কি রেকর্ডেড থাকবে লাইভ মিস করলে? হ্যাঁ থাকবে, রেকর্ডেড থাকবে। শর্ট ফর্ম লেখা যাবে, এটা আমি বলে আসছি যে শর্ট ফর্মে সাধারণত আপনি চেষ্টা করবেন ব্রড ফর্মে লেখা, শর্ট ফর্মে না লেখা, ঠিক আছে। শর্ট ফর্মের জন্য দেখবেন যে আপনার যদি 0.5 মার্ক থাকে, সেক্ষেত্রে আপনার 0.25 দিয়ে দিবে, ঠিক আছে। তাই চেষ্টা করবেন একটু ব্রড ফর্মে লেখা, ঠিক আছে। আর মনে হয় আপনাদের আরো যা ভাইয়া কোশ্চেন আছে ফার্মাকোপিতে কি জি জি ভাই বলবো। হ্যাঁ জি জি আপু বল। ফান্ডোস্কোপিতে কি মানে রিয়েল পেশেন্ট থাকবে? ফান্ডোস্কোপি যদি কোনো স্টেশন থাকে, নাকি এখানেও মানে ডামি থাকবে?
সাধারণত ইয়ে করেন আপনার ডামি থাকে, ঠিক আছে, ডামি থাকে। ফান্ডোস্কোপিতে এই পর্যন্ত দেখা গেছে জাস্ট আপনার প্রসিডিউরটা ইয়ে করে যে আপনি প্রসিডিউর ঠিক মতো করতেছেন কিনা। আর হচ্ছে আপনার কিছু ইয়ে থাকে কি বলে ওইখানে আপনার ফান্ডোস্কোপে কিছু ফিগার দেওয়া থাকে, ফিগার গুলো আপনাকে বলতে পারে যে এটা আপনার ডায়াগনোসিস কি, ওটা ডায়াগনোসিস কি, ঠিক আছে। আপনার যে যখন পিটিওর ক্লাস করানো হবে তখন দেখবেন যে পিটিওর ক্লাসগুলোতে আপনার এই জিনিসগুলো বলে দিবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আপনারা বাকি যখন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন এক্ষেত্রে আরো অনেক কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের জাস্ট আজকে ওরিয়েন্টেশন ক্লাস আপনাদের ইন শর্টে যতটুকু বলার দরকার আমরা একটু বললাম। আর এরপর আপনি প্রত্যেকটা ক্লাস যখন আপনার অর্থোডক্স ক্লাস হবে তখন আপনি অর্থোডক্স আরো যে যে কোশ্চেন সেই কোশ্চেন করবেন। এক্স রে ক্লাস হলে এক্স রে করে আপনি ডেটে যদি কোনো আপনার ইয়া থাকে কম কোনো সমস্যা থাকে, কোনো কথা আপনার কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আপনার করবেন। আমার মনে হয় মেন্টররা তখন আপনার সেই কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দেবে এবং আপনার আরো জিনিসগুলো সহজ করে দেবে। তার মনে হয় আপনাদের লাস্টলি যে কথাটা বলবো, যেহেতু আপনাদের সময় খুবই কম, এই 10 থেকে 11টা দিন আপনি জাস্ট ডিএনএসএস এর সময় দেন এবং ক্লাসগুলো করেন এবং রেগুলার প্র্যাকটিস যদি করেন ইনশাল্লাহ এই 10 দিনে সম্ভব। যারা এর আগে হয়তো প্রিপারেশন নেননি তারা যদি এই প্রথম থেকেও যদি শুরু করেন আমার মনে হয় এই 10 দিনও আপনি অস্কিতে পাস করা সম্ভব, ঠিক আছে। ঠিক আছে, সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকে আমাদের প্রোগ্রাম। সবার ভাইয়া ধন্যবাদ। একটা হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন ছিল, মানে আচ্ছা। এসবি আর এসসিকিউ এটা কি মিলে কি 120 পাইতে হবে নাকি হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি? দুইটা মিলে দুইটা মিলে। তাই কেউ যদি কোনোটা যদি ভাইয়া কেউ যদি হ্যাঁ এসএকিউ তে 50 পায় আর এসবি তে 80 পায়, তাহলে কি তার হ্যাঁ পাস হয়ে হবে? যাবে, হবে দুইটা মিলেই হয়, দুইটা মিলেই করে। তাই কোনো একটা যদি আপনার খারাপ হয়ে যায় চিন্তা করার দরকার নেই, যদি আরেকটা ভালো হয় টেনশন করার দরকার নেই, ঠিক আছে। দুইটা মিলে 120 পেলেই হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ক্লাস শিডিউলটা গ্রুপগুলোতে দেওয়া আছে, ঠিক আছে, আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। বা আমাদের ওই ব্যাচের লিঙ্কে ঢুকলে আপনি ক্লাস শিডিউলটা পেয়ে যাবেন, ঠিক আছে। ঠিক আছে, আপনাদের ক্লাস কিন্তু কালকে থেকে শুরু হবে। আমার মনে হয় প্রত্যেকটা ক্লাসে যারা ভর্তি হবেন প্রত্যেকটা ক্লাসে করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। সকলের জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামরুল ভাইকে। ভাই ইন ডিটেইলস হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা স্টেপে মানে পরীক্ষা রিলেটেড কথা বলার জন্য। আশা করি সবাই ক্লাস শিডিউলটা দেখতে পাচ্ছেন, যারা ক্লাস শিডিউলটা দেখতে চেয়েছেন। আমাদের ক্লাস শিডিউলটা দেখে মনে হচ্ছে যে না অনেক আহ, খুবই ঘন, বা হচ্ছে যে আপনাদের টাইম শিডিউল অনুযায়ী এর থেকে মানে কম্পিটেবল আর ভালো কোনো ক্লাস শিডিউল আসলে ওরকম মনে হচ্ছে না। এখন এই পর্যায়ে হচ্ছে যে আহ, আমাদের মেন্টরদের কথা শুনেছেন, এখন হচ্ছে যে আমাদের এই ক্লাস শিডিউলটার সাথে আপনি নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করবেন এবং হচ্ছে যে জেনেসিস থেকে আপনি কিভাবে বেনিফিটেড হতে পারেন সে বিষয়ে হচ্ছে যে মানে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রিভিয়াস গত সেশনের পোস্ট ওস্কি ব্যাচে এডমিটেড ছিলেন আমাদের ডাক্তার ফারজানা আফরোজ আপু। ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ওনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আমাদের পোস্ট রিটার্ন ওস্কি ব্যাচের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করার জন্য, এবং আপুর কথার পরবর্তীতে যখন মানে আপু শেষ করলে এরপরে হচ্ছে যে আমি ইন ডিটেলস আরো কিছু বেচের বিষয়ে কথা বলবো, এবং যে কোশ্চেন গুলো থাকবে আপনারা চ্যাট বক্সে করে রাখতে পারেন, বাকি কোশ্চেন গুলো আনসার আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ফারজানা আপু কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাইয়া। জি ঠিক আছে, আপনি কথা শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারজানা, এফসিপিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে আছি এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তো আমি লাস্ট জানুয়ারি সেশন 2026 নিয়ে মিড টার্ম পাস করেছি। আমাদের জানুয়ারি সেশনের পরীক্ষা সবাই অলরেডি জানেন হয়তো, বা একটু টিপিক্যাল ছিল সব দিক দিয়েই। সেটা হচ্ছে যে আমাদের রিটেন কোশ্চেনটা একটু ডিফারেন্ট ছিল, প্যাথোফিজিওলজি বেসড এই ধরনের কোশ্চেন একটু বেশি ছিল। তো আমাদেরও এরকম আজকে যেমন এসিকিউ দিয়ে সবাই আসলে খুব এক্সস্টেড, আমারও অবস্থা সেম ছিল। আমার এসবিএ এসিকিউ, বিশেষ করে এসিকিউ টু প্যাথোফিজিওলজি বেশি আসছিল, এটিপিক্যাল কোশ্চেন ছিল। তো পরীক্ষা দিয়ে আমি আসলে খুবই এক্সস্টেড ছিলাম এবং মনে করছিলাম যে আসলে মনে হয় রিটেন পাসটা তো হবে না।
বাট এটা চিন্তা করতে করতে যখন দেখলাম যে আসলে আমি তো জেনেসিসের সাথে আগে থেকেই ছিলাম এবং অস্পির পরবর্তীতে যে প্র্যাকটিস সেশন ওটাতেও আমি যুক্ত ছিলাম এবং দেখেছি যে ওদের বিভিন্ন শিডিউল শেয়ার করা হচ্ছে, এরকম একটা ওরিয়েন্টেশন ক্লাস আমাদের জন্য নেওয়া হচ্ছিল। তখন আমি চিন্তা করেছি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু রিটেন যা হয়েছে হয়েছে, এটা নিয়ে চিন্তা করা যাবে না, যেহেতু রিটেনের রেজাল্টের জন্য না আসলে অপেক্ষা করা যায় না। রেজাল্ট দিবে হচ্ছে যে আপনার অস্পি পরীক্ষার 2 দিন আগে। সো আমাকে এর আগেই ডিসিশন নিতে হবে যে আমি প্র্যাকটিস করব কি করব না। তা আমি যেহেতু জেনেসিসের সাথে যুক্ত ছিলাম, পরের দিন ঠিক সকালবেলায় আমরা করতাম কি, আমাদের যেহেতু রিডিং পার্টনার ছিল, আমাদের পার্টনাররা সবাই মিলে একসাথে করে গ্রুপ করে আমরা জেনেসিসে চলে যেতাম। সকাল থেকে আমরা নিজেরা কিছু পড়তাম, নিজেরা কিছু বুঝাতাম যে আজকে আমরা এটা এটা পড়বো। দেন যে টপিকটা ক্লাস হতো সেই টপিকের ক্লাসটা করতাম এবং ওই টপিকের ক্লাসের পর আমাদের যেহেতু একজন থাকতো যে যার উপর আমরা প্র্যাকটিস করতে পারতাম, তার উপর আমরা রেগুলার প্র্যাকটিস করতাম এবং মেন্টরদের সামনে প্র্যাকটিসটা করতাম এই জন্য যাতে ভুলটা ওরা আমাদের ধরিয়ে দিতে পারে। আমরা যখন নিজেরা নিজেরা প্র্যাকটিস করি তখন দেখা যায় অনেকটা প্রসিডিওর আমরা অনেক কিছু স্টেপ বাদ দিই, কিন্তু মেন্টরদের সামনে করলে হয় কি যে ওরা আমাদের ওই জিনিসটা একটু ধরিয়ে দিতে পারে। তো এটা আমাদের জন্য একটু সুবিধা হতো, যেটা আমি জেনেসিসে যে খুবই হেল্প পেয়েছি। আরেকটা জিনিস যেটা বলবো যে আমার রিটেন যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমি বাসায় বসে একটু অস্পি পড়ি, জলিল স্যারের বইটা পড়ি, এই জিনিসটা আসলে হবে না। এই জিনিসটা কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? কথা শুনতে না, পাচ্ছি আপু ম্যাম, শুনতে আপনার পাচ্ছি, কথা শুনতে ক্লিয়ার পাচ্ছি, আছে। শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে কথা আপু। জি আপু বলেন, আপু শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমার যেটা হয়েছিল যে আমরা করতাম কি, যেহেতু যার অবশ্যই আপনাদের গ্রুপ সেট করতে হবে, গ্রুপ সেট করে এইভাবে পড়বেন যে আমরা সকাল টাইমটা অস্পি পড়লে ইভিনিং 2টা বা 3টা থেকে যেহেতু ক্লাস শুরু হবে ওই টাইমটা আমরা অস্কে প্র্যাকটিস করবো, একবার মেন্টর দেখিয়ে দিবে, এরপর বাকি সময়টা আমরা প্র্যাকটিস করব। ওখানে 3-4 জন ভাইয়ারা থাকে, ওরা খুবই হেল্পফুল। ওদেরকে ঠিক মতো একদম শুরু থেকে ইন্ট্রোডাকশন, এক্সপোজার, আমার হচ্ছে যে অনুমতি নেওয়া, আমি কি কোন সিস্টেম করব সেই সিস্টেমটা ভালো মতন একজন একজনকে দেখানো, ভুলগুলো ধরে দেওয়া এবং এন্ডিং পার্টে, যেহেতু আমাদের এটা একটা মানে এক্সামিনেশন সিকোয়েন্স আছে, এন্ডিং পার্টে তাকে আমি যখন শেষ করব এক্সামিনেশন তাকে আমার থ্যাঙ্কস দিতে হবে, তার ড্রেসিং এ হেল্প করতে হবে। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে এই জিনিসগুলো যদি আপনি এখন প্র্যাকটিস না করেন, পরীক্ষার হলে যখন আপনার এত বেশি নার্ভ কাজ করবে তখন আপনার এই জিনিসটা আসলে প্র্যাকটিসে আসবে না। তাই এই জিনিসটা প্র্যাকটিস করতে হলেও আপনারা আসলে অস্কি ব্যাচে ভর্তি হওয়াটা খুব দরকার। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা অস্পি পড়েছি, রিটেনের সাথে সাথে জলিল স্যারের বইটা পড়েছি। আবার আরেকটা হচ্ছে যে আমরা এই যে অস্কি গুলো মোটামুটি প্র্যাকটিস করার চেষ্টা করছি, কিন্তু হিস্ট্রি টেকিং এন্ড কাউন্সিলিং এর যে বইটা আছে ওই বইটা কিন্তু আসলে আমরা ওভাবে মনোযোগ দিয়ে পড়া হয় না বা পড়ি না। হ্যাঁ, এখন দেখা যায় কিন্তু ওই বইটাতে আমাদের পড়তে হবে, বা এটার কিছু ফরম্যাট আছে হিস্ট্রি টেকিং এর, যেমন ইন্ট্রোডাকশনে কিছু বলতে হয়, লাস্টে দিয়ে কিছু বলতে হয়। হিস্ট্রি টেকিং এর কিছু একটা ফরম্যাট আছে, ওডিপাড়া ফরম্যাট, পেইনের হিস্ট্রি নিতে গেলে সক্রেটিস ফরম্যাট। এই ফরম্যাট গুলো কিন্তু আপনার এখনই প্র্যাকটিস করার সময়, কারণ হচ্ছে আপনি যদি এখন এই ফরম্যাটটা প্র্যাকটিস করে যান এবং এই ফরম্যাটে যদি আপনি এখন থেকে আপনি সাজাই ফেলেন যে আমি এভাবে এভাবে হিস্ট্রি নিব, আপনার ঠিক পরীক্ষাতে আপনি ঠিকভাবেই আপনি জিজ্ঞেস করবেন। আপনার যখন মনে হবে যে না আমি হিস্ট্রি টেকিং কি জিজ্ঞেস করব মাথায় আসছে না, আমি যেটা করেছিলাম যে মাথা থেকে শুরু করে চোখ কান নাক এভাবে সিস্টেম ধরে 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 আমি হিস্ট্রিতে গিয়েছি। এবং আমাদের সময় সিস্টেমটা একটু ডিফারেন্ট ছিল, যেটা আমি একটু বলি যে হিস্ট্রিতে আমাদের প্রথমে বলেছিল যে একটা সিনারিও দিয়েছিল যে হাইপারটেনসিভ ডায়াবেটিক পেশেন্ট, জেনারেলাইজড সোয়েলিং নিয়ে আসছে, টেক হিস্ট্রি। তা আমি যখন হিস্ট্রি নিচ্ছিলাম মোটামুটি সব সিস্টেমই কভার করেছি। নেওয়ার পর আমাকে কিছু ডিফারেন্সিয়াল জানতে চাওয়া হয় যে এটা ডিফারেন্সিয়াল কি কি হতে পারে, কি কি মনে হচ্ছে। তা আমি যখন ডিফারেন্সিয়াল গুলো বলছিলাম, তো ডিফারেন্সিয়ালের পরও আবার আমার বলতে বলা হয়েছিল যেটা কেন এটা আমার মনে হচ্ছে। একটা ডায়াবেটিক পেশেন্ট তার যদি কখনো পেপটিক আলসার ডিজিজ হতে পারে কিনা, তাদের কি ইনভেস্টিগেশন করবো, এরকম অনেকগুলো ক্রস কোশ্চেন আমার হিস্ট্রি টেকিং এ করেছে আমাদের সময়। এবং এর যতটুকু জানতে পেরেছে যে মোটামুটি সবাইকেই করেছে। এরপর আরেকটা স্টেশন ছিল, ওটাতে ছিল হচ্ছে এরকম সিনারিও যে পেশেন্ট দেশের বাইরে থাকে, ওইখানে তার ফিভার, দেশের বাইরে থেকে হয়তো আসছে এরকম, মানে তার একটা অ্যাব্রোড ট্রাভেলিং এর হিস্ট্রি ছিল।
তারপর হচ্ছে তার ফিভার আছে, লিম্ফ নোড আছে, এটার ডিফারেন্সিয়াল কি হবে এটা এই হিসেবে হিস্ট্রি নিতে বলেছে। এবং হিস্ট্রি নেওয়ার পরপরই ডিফারেন্সিয়াল জানতে চেয়েছে এরকম ভাবে যে লিম্ফোমা, লিউকোমিয়া ওগুলো বলার পরও লাস্ট যেহেতু তার একটা বিদেশ ভ্রমণের হিস্ট্রি ছিল, এটাকে হাইলাইট করতে বলেছে। এটাতে এইচআইভি কোনো এক্সপোজার হিস্ট্রি আছে কিনা, এটা আমি নিচ্ছি কিনা, এটাতে বারবার স্যার দেখলাম যে হাইলাইট করতে চাচ্ছে এরকম। তা দুটা হিস্ট্রি টেকিং এরকম ছিল। তো হিস্ট্রি টেকিং দেওয়ার পরের স্টেশনটাই আমার ছিল হচ্ছে এক্সামিনেশন অফ স্পাইন অ্যান্ড এসআই জয়েন্ট। তো স্পাইন অ্যান্ড এসআই জয়েন্টটা ছিল আমাদের জন্য খুবই একটা নাইটমেয়ার, কারণ এটা আমরা কখনোই প্র্যাকটিস করিনি। আমরা মানে হ্যান্ড এক্সামিনেশন করেছি, নি এক্সামিনেশন করেছি, কিন্তু আলাদাভাবে স্পাইন অ্যান্ড এসআই জয়েন্ট আমরা ম্যাক্সিমাম আমি মানে যতটুকু ধরে নিয়েছি যে আমাদের ব্যাচে 90% স্টুডেন্টই মেবি এটা প্র্যাকটিস করেনি। কিন্তু যেহেতু মাস্কুলোস্কেলেটাল সিস্টেম আমরা প্র্যাকটিস করেছি, তাই স্টেশনে যে আমি আমার মানে এরকম ছিলাম যে আমরা বোঝানো যাবে না যে আমি সিস্টেমটা পারি না, যতটুকু পারি অতটুকুই আমার ডেলিভারি দিয়ে আসতে হবে। কারণ আমার এখানে যেহেতু স্ট্রাকচার কোশ্চেন, আমি দেখছিলাম ম্যামের সামনে পেপার রাখা আছে, হ্যাঁ মানে আমি যতটুকু দেখা হচ্ছে যে পার্ট পার্ট করা ছিল, মানে এক্সামিনেশন কিছু পার্ট ছিল, ডিফারেন্সিয়াল কিছু পার্ট ছিল, ক্রস কোশ্চেন কিছু পার্ট ছিল এরকম। এবং প্রত্যেকটাতে কিছু স্ট্রাকচার জিনিস ছিল, যেমন আমি যে যখন পেশেন্টকে সালাম দিলাম, তাকে জিজ্ঞেস করলাম কি সমস্যা, আমি আপনাকে পরীক্ষা করতে পারি কিনা দেখে অনুমতি নিলাম, তখন ম্যাম 3-4টা টিক মার্ক অলরেডি দিয়েছে। তো ওইগুলো ছোট ছোট কাজ করে কিন্তু আমি কিছু মার্ক পেয়ে গেছি। যদিও আমি প্রপার স্পাইন এক্সামিনেশনটা হয়তো পারতাম না, কিন্তু আমি যে ইন্ট্রোডাকশন করলাম, পেশেন্টের কনসেন্ট নিলাম, পেশেন্টের সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর আমি তাকে লুক, ফিল, মুভ এই সিস্টেমে আগাতে থাকলাম, তাকে গেটটা আমি চেক করলাম, এগুলো সবই হচ্ছে আমার মাস্কুলোস্কেলেটাল সিস্টেম যেহেতু শিখেছি ওইটার আমি কাজে লাগিয়ে লাগিয়ে স্পাইনাল এসআই জয়েন্ট করেছি। যদিও কিছু স্পেশাল সোবার্স টেস্ট সেই এগুলো ছিল, একটা দুটো করতে পেরেছি, কিন্তু ম্যাক্সিমাম আমি পারি না। আমি কি বলবো, আর যতটুকু পেরেছি ততটুকুই ওই স্টেশনে দিয়েছি। কিন্তু দেখলাম যেহেতু আমি ইন্ট্রোডাকশন করেছি, এখানে ম্যাম টিক মার্ক দিয়েছে। লাস্টে দিয়ে হচ্ছে যে আমি যখন আর একটু মানে গেট দেখার পর আর কি দেখবো চিন্তা করছিলাম, তখন ম্যাম আমাকে পাশ থেকে বলছে তুমি কি শেষ করতে চাও। তা আমি শেষ করতে চাও বলার পর যখন পেশেন্টকে থ্যাঙ্কস দিলাম, তার ড্রেসিং এ হেল্প করলাম, তাকে বললাম যে আমাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস, এটা সেটা বলছিলাম, তখন দেখলাম ম্যাম আরো প্রায় 3-4টা টিক মার্ক দিল। তখন বুঝতে পারলাম যে ইন্ট্রোডাকশন অ্যান্ড এন্ডিং এই দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এবং এই দুটা জিনিসের উপর আসলেই কিছু মার্কস থাকে। যেটাই যে আমি মাঝখানের কিছু সিস্টেম হয়তো বাদ দিয়েছি যেটা আমি পারতাম না, বাট ইন্ট্রোডাকশন এন্ডিং আমি যেহেতু ঠিক করেছি ওখানে কিছু মার্কস আমি পেয়েছি। তারপর ক্রস কোশ্চেন ছিল, 7 মিনিটের মধ্যে এক্সামিনেশন শেষ করে ম্যাডামকে অবশ্যই ক্রস কোশ্চেনের সুযোগ দিতে হবে, কারণ কিছু কোশ্চেন থাকে কোশ্চেনের আনসার গুলো পারলে ওটার উপরও মার্কস আছে। তো আমি যেহেতু কোশ্চেনের আনসার গুলো পেরেছি ওটার উপরও কিছু মার্কস পেয়েছি। তারপরে যেহেতু আমার কোশ্চেন ছিল স্পাইনের থেকে। হ্যাঁ শিওর, আপু এখান থেকে স্পাইন থেকে কেমন কোশ্চেন ছিল, ক্রস কোশ্চেন? ছিল যে এরকম লো ব্যাক পেনের কজ বলতে বলেছে। তারপর মানে হচ্ছে ডিটেইলস পড়লেই কভার হয়ে যায় নাকি আমাকে আবার হচ্ছে ম্যাকলার্ড থেকে কজোলজি বা আব্দুল্লাহ স্যারের বই থেকে কোনো কিছু পড়তে হবে? না, এটা আসলে কি ওভাবে পড়ার মতো কিছু রেসিডুয়াল, আসলে মানে আমরা তো এত কিছু তো আসলে সময় পাবো না এখন পড়ার। হ্যাঁ, ওটা হচ্ছে রেসিডুয়াল থেকে যে হ্যাঁ আমরা যেহেতু রিটেনের প্রিপারেশন নিয়েছি, লো ব্যাক পেনের রেড বক্সটা পড়েছি, ওখান থেকে কিছু বলেছি এরকম। তারপর হচ্ছে যে কোন কোন জায়গায় গেটের আমরা গেট দেখি, এটা হচ্ছে যে কিছু কোশ্চেন ছিল, আবার ম্যাডামও কিছু কোশ্চেন হয়তো অ্যাড করেছি এরকম। ওইটা এক একজনকে দেখলাম যে এক এক রকম কোশ্চেন আসছে এরকম। মানে কিন্তু কিন্তু লাস্ট মোমেন্টে কিছু ক্রস কোশ্চেন থাকবে এবং ম্যাডামকে ক্রস কোশ্চেন করার টাইম দিতে হবে, কারণ ক্রস কোশ্চেন যদি ম্যাডামকে টাইম দিই ওখানে কিন্তু আমার 3-4 মার্কস উঠতেছে, যেটা আমি দেখলাম যে উনি টিক মার্ক দিচ্ছে। এবং আমাদের সময় এক পেজই লিস্ট ছিল, প্রায় 10টা থেকে 12টার মতন ঘর করা ছিল, এবং প্রতিটাতে টিক মার্ক দিয়ে দেওয়া অপশন ছিল। মাঝখানের কিছু যেহেতু স্পেসিফিক কিছু টেস্ট ছিল স্পাইনে, এটা আমি পারিনি, ওই জায়গাগুলো আমাকে টিক মার্ক দেয়নি আমি দেখেছি, কিন্তু আমার ইন্ট্রোডাকশন, এন্ডিং, আমার ক্রস কোশ্চেন ওগুলোতে আমাকে মার্কস দিয়েছে। তো ওইখান থেকে হয়তো আমার না পারা একটা স্টেশনেও কিছু মার্কস আসলে উঠেছে, যেটা আমি ভাবছিলাম যে একেবারেই পারি না, যে বলবো যে ম্যাডাম আমি তো এক্সামিনেশনটা পারি না, এটা আসলে হবে না।
মানে আপনারা যেটাই পারেন না কেন এটাই প্র্যাকটিস করবেন যে আমি যদি নাও পারি না কেন আমাকে ওখানে যে কিছুটা হলেও লুক ফিল মুভ দিয়ে করতে হবে, ইন্ট্রোডাকশন করতে হবে, এন্ডিং করতে হবে এবং ক্রস কোশ্চেনের সুযোগ দিতে হবে। ওগুলো দিয়ে অন্তত আমার 6-7 মার্কস অন্তত উঠবে আশা করি। আর মাঝখানের কিছু স্পেসিফিক টেস্ট আমি না পারলে নাই, এটা তো আসলে এটিপিক্যাল পড়ে গেলে তো আসলে কিছু করার নাই। হ্যাঁ, ওখানে ঘড়ি থাকে আসলে, ওখানে ঘড়ি থাকে এবং ক্রস কোশ্চেনের আগে না ম্যাডামই আসলে একটু মানে বলে দেয় তুমি তাড়াতাড়ি শেষ করবা কিনা, কারণ যেহেতু 10 মিনিট টোটাল সময় থাকে, 7 মিনিটের মধ্যে আমার এক্সামিনেশন শেষ করতে হবে। আমি দেখলাম যে আমি যখন একটু মানে স্পাইনের লাস্টে দিয়ে যে আমি একটু মানে নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আসলে আর কি করব, আমি তো আসলে আর চিন্তা করে পারছি না আমি আর কি করতে পারি, তখন ম্যাম আমাকে নিজেই লিড দিয়েছে যে তুমি কি শেষ করতে চাও কিনা, শেষ করো, আমি কোশ্চেন করব। তখন দেখা যায় যেহেতু লাস্ট মোমেন্টে এসে স্যার ম্যামরাও একটু বলে যে কোশ্চেন আছে কিছু, এরকম যেটা আমাকে হিস্ট্রি টেকিং এও স্যার ম্যাডামরা বলেছে কিছু কোশ্চেন আছে এরকম। তারপর স্পাইন এক্সামিনেশন শেষ করার পরের স্টেশনটাই আমার ছিল হচ্ছে অপথেলমোস্কোপ। তো অপথেলমোস্কোপ দেখে আমি একটু মানে রিলিফ পেয়েছি এই কারণে যে আমার কাছে অপথেলমোস্কোপ ছিল, আমি নিয়ে গেছি। আর একটা হচ্ছে যে আমি এটা ভালো মতো প্র্যাকটিস করেছি, সো এটা আমি পারবো। তো ওইরকম ছিল যে প্রতিটা স্টেশনে ইয়াং মেল ছিলেন একজন, যে প্রায় মাঝ বয়সী 20-25 বয়সী মেল পেশেন্টই বেশি ছিল, পেশেন্টটা বসাই ছিল, কিন্তু ওখানে প্রতিটাতে লেখা ছিল যে উইথ রানিং কমেন্ট্রি। তা অপথেলমোস্কোপ এক্সামিনেশনে আমার রানিং কমেন্ট্রি বলতে হয়েছে, কিন্তু শুরুতে যে আমার যেটা বলতে হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু আমি অপথেলমোস্কোপ করবো, ফান্ডোস্কোপ করছি আমি, এটার কিছু প্রসিডিওর আছে, যেমন আমার ডার্ক রুম লাগবে, আমি পেশেন্টের পিউপিল চেক করব, পিউপিল চেক করার জন্য আমার হচ্ছে তার আই ড্রপ দেওয়া লাগবে, এই জিনিসগুলা ওই শিটে ছিল। তা আমি যখন শুরু থেকে পেশেন্টের পারমিশন নিলাম, পেশেন্টের অনুমতি চাচ্ছিলাম, কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করলাম, দেন আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আমার আই ওয়ান্ট ডার্ক রুম ফর প্রপার এক্সামিনেশন। স্যার তখন টিক মার্ক দিলেন এবং বললেন যে প্রসিড। তা আমি তখন ডার্ক রুমের পরে বললাম যেহেতু আমার পিউপিল ডাইলেটেড না, আমার ডাইলেট করার জন্য ড্রপ দেওয়া লাগবে, তখনও দেখলাম স্যার একটা টিক মার্ক দিলেন এবং বললেন যে প্রসিড। তো এই ইন্ট্রোডাকশনেই কিছু মার্কস 4 থেকে 5টা পয়েন্ট থাকে। হ্যাঁ, তো ওটা দিয়েই আসলে আসলে শেষ হয়েছিল এটাই আর কি। তারপর হচ্ছে যে এটা বলার পর ওখানে যেহেতু নর্মাল ফাইন্ডিংস কিছুই ছিল না, লাস্ট মোমেন্টে যেটা হয়েছিল সেটা হচ্ছে 3টা পিকচার দিয়েছিল, পিকচারের ডায়াগনোসিসটা আমাদের বলতে বলা হয়েছে আর কি, যে কি কি ডায়াগনোসিস হতে পারে এরকম। এরপর স্টেশনটা আইওই ছিল, আইওইটা হাস্কি ভয়েস, ওটা দেখে হাইপোথাইরয়েড ডায়াগনোসিস করতে বলেছে এবং ওই অনুযায়ী বাকিটুকু প্রসিড মানে যদি আমি হাইপোথাইরয়েড বলতে পারি, হাস্কি ভয়েস বলতে পারি, দেন পরবর্তী কোশ্চেন গুলো করা হবে এরকম। তো যেটা আমি বলতে চাই যে আসলে এই স্টেশনটা যেহেতু আমার একটা স্টেশন খুবই খারাপ হয়েছে, স্পাইন আমি পারতাম না, কিন্তু আমি যেহেতু প্র্যাকটিস করেছি এবং আমার নলেজে ছিল যে আমাকে কিছু ডেলিভার দিয়ে আসতে হবে, ওইটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমি পরীক্ষাটা দিতে পেরেছি। হ্যাঁ, তো সেটাই আমি সবাইকে বলবো, যেহেতু রিটেন পরীক্ষা শেষ, এখন বাসায় বসে নিজেরা নিজেরা পড়ি, এটা না আসলে হয় না। তাই আমি খুবই রিকোয়েস্ট করবো সবাইকে, অল্প কিছুদিন সময় আছে, আর আপনাদের পরীক্ষা যেহেতু 27 2 দিন বা একদিনও হতে পারে, এটা রিটেনের রেজাল্টের উপর ডিপেন্ড করে। তা আপনারা আসলে অস্কি ব্যাচে যারা আছেন প্রতিদিন যাবেন, নিয়মিত যাবেন, রেগুলার প্র্যাকটিস করবেন এবং যেখানে যেখানে আপনাদের সমস্যা আছে এগুলো অবশ্যই কাভার আপ করার ট্রাই করবেন। এটাই সবার প্রতি আমার অনুরোধ থাকলো। আশা করি আমি যেহেতু খুব কঠিন একটা সেগমেন্ট পার করে আসছি, আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনারাও খুব ভালো মতো পার করে যাবেন। আল্লাহ ভরসা, সবার জন্য শুভকামনা রইল। আপু আমাদের এখন পড়ার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত, মানে প্রতিদিন তো কিছু অস্পিও পড়তে হবে, আবার সাথে এক্সামিনেশনও প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ভাইয়া, এক্সামিনেশন প্র্যাকটিস, হিস্ট্রি টেকিং, কাউন্সিলিং আমি বলবো কি এগুলো একটু বেশি বেশি পড়বেন। আর অস্পি তো রিটেনের সাথে কিছু পড়েছেন, ওইটা আপনারা এটা করতে পারেন যে ওইটা একটু সুপারফিশিয়াল পড়তে পারেন, ইসিজি, এক্স রে, এমআরআই, সিটি গুলো একটু পড়তে পারেন। খুব ডিপ এখন পড়তে গেলে না সময় পাবেন না, তাই প্র্যাকটিসটা একটু বেশি বেশি করেন। যেহেতু আপনাদের এক্সাম হলটা না খুবই ওরিয়েন্টেড থাকে, খুবই সোবার সুদিং থাকে, টিচাররা খুব হেল্পফুল, ওরা খুব সাহায্য করবে। অস্পি পরীক্ষার পর আপনাদেরকে সময় দিবে, স্ন্যাক্স ব্রেক দিবে, তারপর হচ্ছে কফি দিবে, তারপর আপনাদের 1 ঘন্টা সময় দেওয়ার পর অস্কি শুরু হবে। তো এক্সাম হল আপনাদের জন্য ওরিয়েন্টেড করার জন্য আপনার এই অস্কি ব্যাচে পরীক্ষাগুলো দিবেন, মক টেস্টে, ফাইনাল মক টেস্টে অবশ্যই দিবেন। প্র্যাকটিসটা এখন ইম্পর্টেন্ট বেশি আমার কাছে যেটা মনে হয়।
ধন্যবাদ আপু, আপনার গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আশা করি সবাই পোস্ট ওসপি রিটেন ব্যাচের যে ধারণা সেটা পেয়েছেন এবং পরীক্ষা সম্পর্কে আহ, ভালোই ধারণা পেয়েছেন। এখন হচ্ছে যে আমাদের ইমপ্লিমেন্টের জায়গাটা আমরা কিভাবে কিভাবে করব, সেই বিষয়গুলো আসলে হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ক্লাসে দেখে মনে হতে পারে যে না, আমাদের ক্লাসগুলো শিডিউল গুলো অনেক বেশি হেক্টিক, কিন্তু আহ, আপনি প্রিভিয়াস যারা পরীক্ষা মানে ব্যাচে ছিলেন বা পরীক্ষা দিয়েছেন, জেনেসিসের সাথে যুক্ত ছিলেন, তারা প্রত্যেকেই জানেন এখানে মানে এসে মানে আপনি একা বাসায় পড়ার চেয়ে এখানে আমাদের ক্লাসগুলো করে পরবর্তীতে আপনার রিডিং পার্টনার বানিয়ে আপনার নিজেরা যদি পড়াশোনা করেন, হচ্ছে যে সো মাচ ইজি হয়ে যায় বিষয়টা আপনার জন্য, এবং পরীক্ষার হলও আপনার জন্য ওরিয়েন্টেড হয়ে যায়। এখন হচ্ছে যে আমাদের এই ক্লাসগুলো শিডিউল অবশ্যই আপনারা দেখেছেন, চ্যাট বক্সে দেওয়া হয়েছে এবং বিভিন্ন গ্রুপগুলোতে দেওয়া হয়েছে। আমাদের প্রথম ক্লাসই হবে ওস্কি এসআই জয়েন্ট এন্ড স্পাইন এক্সামিনেশন, যেটা নিয়ে আপু এতক্ষণ ধরে বলছিলেন। আমাদের এই ক্লাসটা নেবেন আমাদের সিনিয়র মেন্টর ডাক্তার মেহেরাঙ্গিস রহমান আপু। আমাদের ইসিজি মাস্টার ক্লাস আছে ডাক্তার সিফাতিন মাহমুদ। আমাদের ওস্কি ব্যাচের পিক্টোরিয়াল ক্লাস, যেটা প্রতিবারই ইমার্জিং কিছু পিক্টোরিয়াল আসে। আপু হচ্ছে যে টিপিক্যাল গতানুগতিক যে পিক্টোরিয়াল আমাদের বইতে থাকে, সেগুলোর বাইরেও হচ্ছে যে বিভিন্ন স্যারদের সেমিনার সিম্পোজিয়াম এবং হচ্ছে যে অনলাইন থেকে সম্ভাব্য পরীক্ষা আসতে পারে এ ধরনের কিছু পিক্টোরিয়াল হচ্ছে যে নিয়ে আসার চেষ্টা করে। আহ, সেই বিষয়গুলো ইয়া করবে। আর অবশ্যই অফলাইনে এসে সশরীরে ক্লাসগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে যে আপনার জন্য ইফেক্টিভ হবে। পোস্ট রিটেন ওস্কি ব্যাচে আর অফলাইনের আসলে ওইরকম খুব বেশি, অনলাইনেও খুব বেশি সুযোগ রাখাটা বোকামি। আমার মনে হয় এটা মানে অনলাইন প্র্যাকটিস না করাটাই ভালো। আর আর যারা বলছেন যে লং ব্যাচের জন্য আমাদের হচ্ছে যে ডিসকাউন্টের যে বিষয়টা, লং ব্যাচ এবং রেগুলার ব্যাচের স্টুডেন্টের জন্য 50% ডিসকাউন্ট অলরেডি জেনেসিস কর্তৃপক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, এবং অন্যান্য ব্যাচ বা প্রিভিয়াস স্টুডেন্টের জন্য 25% ডিসকাউন্ট ব্যবস্থা করা আছে। তারপরেও যদি কারো ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে আমাদেরকে গ্রুপে বা ব্যক্তিগতভাবে জানাবেন। ডাক্তার আব্দুল্লাহ রাহিম ভাই আছে, ওনাকে জানাবেন, এবং অথবা আমাকে জানাবেন, অথবা আমাদের গ্রুপে মেসেজ করে বলতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে বিষয়টা ওইভাবে দেখা হবে। আশা করি সবাই ব্যাচগুলো আমাদের পোস্টের ওস্কি ব্যাচ সম্পর্কে ধারণা পেয়েছেন। যদি কারো আর কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জানার না থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা শেষ করতে চাই। যদি কারো কোয়েশ্চেন না থাকে, কোয়েশ্চেন থাকে করতে পারেন, যদি না ভাইয়া থাকে তাহলে আমরা আমি জি ভাইয়া আমি হচ্ছে আপনার মানে জেনেসিস এর কোচিং এ যুক্ত ছিলাম না, সেক্ষেত্রে আমার জন্য মানে ফি বা পেমেন্টটা কেমন লাগবে? টোটাল আমি পেমেন্ট ক্লাসটা হচ্ছে প্রথম মিস করেছি। প্রথম থেকে ক্লাসটা লাইভে রেকর্ড থাকবে, ফেসবুক গ্রুপে পাবেন অথবা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আপনি জেনেসিস মিড টার্ম পেজেই পাবেন ক্লাসটা। আমাদের এই ব্যাচের ভর্তি ফি হচ্ছে 8,000 টাকা। যারা প্রিভিয়াস স্টুডেন্ট তাদের জন্য 25% ডিসকাউন্ট, যারা লং ব্যাচ বা রেগুলার ব্যাচে ছিলেন তাদের জন্য হচ্ছে যে 50% ডিসকাউন্ট থাকবে। সিটিএমআরআই ক্লাস হচ্ছে যে আপু, আমরা তো ওই ক্লাসের শিডিউলটা অলরেডি দিয়েছি, একটু কষ্ট করে দেখে নিবেন। চ্যাট বক্সে অলরেডি ক্লাস শিডিউলটা আছে। সিটিএমআরআই ক্লাস আবার আপনার জন্য এখানে দেওয়া হয়েছে। ক্লাস শিডিউলটা কোন মেন্টর নেবেন সেটা আপনি হচ্ছে যে আপনাদেরকে আগে জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত আগের ব্যাচগুলোতে হচ্ছে ডাক্তার মেহেরাঙ্গিস আপু নিয়েছিল, অথবা ডাক্তার আমাদের নিউরোলজি যে ক্লাস নিয়েছিলেন রিয়াজ ভাই, উনি নিতে পারেন। দুজনের একজন নিবে, এই আর কি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কোশ্চেন ছিল, লাস্ট কোশ্চেন। জি জি ভাই, আপু বলেন। হ্যাঁ, মানে আমি শুনছি নাকি ফুল স্লিভ অ্যাপ্রন পরে যেতে হয় এক্সামিনেশনে, এটা কি এরকম কিছু আছে? অ্যাপ্রন? ফুল স্লিভের বিষয়ে হচ্ছে যে ওইরকম কিছু নাই। যদি আপনি ফিমেল হন সেক্ষেত্রে হচ্ছে যে আসলে ড্রেসটা হচ্ছে যে ফুল স্লিভ হাফ স্লিভের কিছু নাই। মেলরা তো সবাই ফুল স্লিভ পরে, ফিমেলরা অনেকে হাফ স্লিভ অনেকে ফুল স্লিভ পরে, কিন্তু এটা নিয়ে কোনো ইয়া নাই। কিন্তু বিষয় হচ্ছে যে আপনার কোনো আইডেন্টিফিকেশন থাকতে পারবে না যেখানে আপনার নাম এবং ইনস্টিটিউটের নাম লেখা থাকে। ও অ্যাপ্রনে এটা নাম লেখা পারবে না? না, নাম লেখা থাকা যাবে না এবং ইনস্টিটিউটের নাম লেখা থাকা যাবে না, এটা হচ্ছে যে নোটিশে আছে। ফুল হ্যাঁ, স্লিভ এখন হাফ স্লিভ এটার সব কোনো নোটিশে কোনো অ্যাপ্রনের নাম জিনিস। লেখা, মানে আমরা যেটা ইউজ করি ওটাতে তো অ্যাপ্রনের নাম লেখা। হ্যাঁ, এখন
ভালো হবে যদি আপনি অ্যাপ্রন নতুন করে বানাতে পারেন, অথবা হচ্ছে যে অন্য কারো থেকে ধার নিতে পারেন, অথবা আপনার যে নাম লেখা জায়গাটা আছে এটা হচ্ছে আপনি মাইক্রোপোর বা কোনো কিছু দিয়ে আপনি এটা ঢেকে দিতে পারবেন। এটা হচ্ছে যে করা যেতে পারে, অনেকে এরকম করেছে। বুঝতে পেরেছেন? মাইক্রোপোর বা কাপড় দিয়ে ঢেকে এটাতে হচ্ছে ট্যাপ লাগাই দেয়, সেক্ষেত্রে হচ্ছে যে এটা বোঝা যায় না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এ পর্যন্তই। বাকিরা আমাদের নিয়মিত ক্লাসে আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।